আমি দুঃখিত। আপনার যদি খারাপ লাগা কাজ করে থাকে তবে সেটা একদমই আমার উদ্দেশ্য ছিল না। আমি বরং অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেব। আপনি আমিই লিখবো আরওয়া। গুরুগম্ভীর আওয়াজে উত্তর করলাম। পিৎজা স্টেশন সম্পূর্ণ সার্ভিসই দেয়, নিজেদের প্রোডাক্ট অন্য কারো কেয়ারে ছেড়ে দিই না আমরা। হারোয়া আমার দিকে স্থির চেয়ে রইলো। আমি বেশি পাত্তা না দেওয়ার চেষ্টা করে চকলেট কোন তুলে নিলাম, বললাম কি লিখতে হবে। জাইদান আরিফিনের এক্স আরওয়াহ এহসান। বুকের ভেতর যে খামচে ধরার মতো অনুভূতি হলো সেটা তীব্রভাবে উপেক্ষা করলাম। সামান্য হাত কাঁপলো, নিজের অন্তরকে শাসিয়ে দ্রুত হাতে লিখতে শুরু করলাম। আরে আরোয়া, তুই এখানে কি করছিস? তোকে তোর ড্যাড খোঁজে। হঠাৎ করে দৃশ্যপটে উদয় হলেন রুশমি এহসান, ভদ্রমহিলা আরওয়ার মা। চেনা জানা হয়েছিল আমার নিজের বিয়ের রিসেপশনে। ওইটুকুই। টেবিলের কাছাকাছি এসে বলতে বলতে থেমে গেলেন তিনি আমায় দেখে, নিষ্পলক চেয়ে রইলেন। অপরদিকে আমি এক নজর দেখে মুখ ঘুরিয়ে নিজের কাজে মনোনিবেশ করলাম। এই মেয়ে এখানে কি করছে? খানিকটা উত্তেজিত কণ্ঠস্বরেই বলে বসলেন রুশমি। তাতে আশেপাশের অনেকেরই মনোযোগ আকর্ষিত হলো। ফিরে তাকালো সকলে। আরওয়া খানিকটা ব্যস্ত হয়ে মায়ের দিকে ঘুরে দাঁড়ালো। মম, আস্তে, এভাবে রিয়াক্ট করার কি আছে? ওনাকে আমি ডেকেছি আর উনি কাজে এসেছেন। তোর মাথা ঠিকঠাক আছে? তুই জানিস না এই মেয়েটাকে? কোন আক্কেলে তুই আমার বাড়ির চৌকাঠে এই মেয়েকে ঢুকতে দিলি? প্রথম কথা, আমার কণ্ঠস্বর ধ্বনিত হতেই সকলের মনোযোগ আকর্ষিত হলো। রুশমি ভ্রু কুঁচকে নিঃশব্দে তাকালেন আমার দিকে। হাত থেকে চকলেট কোন রেখে দিয়ে নির্দ্বিধায় ব্যক্ত করলাম, আমার একটা নাম আছে, সাবিন। ইন কেস ইউ ফরগট। আর আমি এখানে বিজনেসের কারণে এসেছি। আপনার মেয়ের আমার কাছে পিৎজা আর কেক অর্ডার দিয়েছিল, সেটা ডেলিভারি দিতে এসেছি। এর মধ্যে স্থান কাল পাত্রভেদে এত হম্বিতম্বি করে কিছু দেখছি না আন্টি। ও অর্ডার দিল বলেই তোমার চলে আসতে হলো? তোমার একটুও লজ্জা নেই? ওহ, নেই তো। আমি তো ভুলেই গিয়েছিলাম। জেসমিন আমাকে বলেছিল তোমার মতো বেহায়া বেশরম। হোয়াইট। আপনি গুরুজন এবং কাস্টমার বলে আমাকে যাচ্ছে তাই বলে যাবেন এবং আমি চুপচাপ শুনে জি ম্যাম বলবো, এটা ভেবে থাকলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এতই সমস্যা হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন, শহরে এত এত সার্ভিস শপ থাকতে সে কেন আমাকেই অর্ডার দিয়েছে, তাও অনুষ্ঠানের উপলক্ষ না জানিয়ে। খুব বেশি কাকতালীয় হয়ে গেল না বিষয়টা? নাকি আপনার মেয়ে চেয়েছিল তার উড বি ফিয়ান্সে এক্স এর সামনে শো অফ করতে? দৃশ্যমান ভাবে আরোয়াকে চমকে উঠতে দেখলাম। আমার সুচারু দৃষ্টি তার এবং রুশ্মির মাঝে ঘুরে দাঁড়ালো। রুশ্মি খানিকক্ষণ বাকরুদ্ধ হয়ে থেকে আর চোখে একবার নিজের মেয়েকে দেখে কিছু বলতে যাচ্ছিলেন, তবে আমি তাকে হাত তুলে থামিয়ে দিলাম। মম, প্লিজ, তুমি সিন ক্রিয়েট করো না। সাবিন আমাদের গেস্ট, দ্যাটস ইট। তুমি যাও ড্যাডের কাছে, আমি আসছি। রুশ্মি রেগে রাগ চেপে ফোঁসফোঁস করে বললেন। যাচ্ছি, পেমেন্ট করে এই মেয়েকে বিদায় করো তাড়াতাড়ি। গটগট করে হেঁটে চলে গেলেন তিনি। তৎক্ষণাৎ আমার দিকে ফিরে তাকালো আরওয়া। চেহারায় আগে সেই উৎসর প্রাণবন্ত ভাবটি আর নেই। এর বদলে এক অদ্ভুতুড়ে ভার। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন সাবিন। আমি আপনি কেমন বুঝেছি না ভবিষ্যতে বুঝবো সেটাকে নিজের মাথা ব্যথার কারণ বানানোর প্রয়োজন নেই। আপনার মা ঠিকই বলেছে, পেমেন্ট ক্লিয়ার করে দিন, আমি চলে যাই। খেয়ে যাবেন। তির্যক হাসলাম। টেবিলের উপর দু হাত রেখে ঝুঁকে রমণীর নয়নে নয়ন রেখে বললাম, আরওয়া, হয় আপনি খুব বেশি বোকা নয়তো খুব বেশি ধুরন্ধর। আমাদের নিবিড় দৃষ্টি বিনিময় হলো দীর্ঘক্ষণ, যেন কেউ কারো নজর থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেই আমাদের পরাজয় ঘটবে। ঠিক তখনই গেটের কাছের গুঞ্জন বেড়ে গেল। মাথা কাত করে তাকাতেই দেখলাম দূরে গেটের ওপাশে কয়েকটা গাড়ি এসে থেমেছে। বুঝতে আর বাকি রইল না আমার। আপনার পেমেন্ট, থ্যাঙ্কস ফর দ্য সার্ভিস। খানিকটা গম্ভীর মুখে বলল আরওয়া, যেন আমার প্রতি তার অভিমান জন্মেছে। অভিমান? আসলেই কি তাই? পরিহাসের হাসি হেসে টেবিলে ঠেলে দেয়া টাকার এনভেলপ নিজের কার্ডিগানের পকেটে রাখলাম। আর দাঁড়িয়ে নেই, গুটি গুটি পায়ে হেঁটে অতিথিদের ভিড়ে আড়াল হয়ে গিয়েছে। সময় ঘনিয়ে এসেছে, আমারও আর অপেক্ষা করা উচিত হচ্ছে না। গেটের কাছে বরপক্ষের আগমন ঘটেছে বিধায় ভিড় জমে গিয়েছে খানিকটা। অনুভব করলাম আমার হৃস্পন্দন বেড়ে গিয়েছে, হাত দুটো বারংবার ঘেমে উঠছে। ছেলেদের তাড়া দিলাম কাজ শেষ করতে। দুজনই টেবিলে এনে অবশিষ্ট পিৎজা বক্স গুলো সাজিয়ে রাখছে। দাঁড়িয়ে থাকতে পারছি না আর, তাই গলা উঁচু করে বললাম, তোমরা কাজ শেষ করে ভ্যানে চলে এসো, আমি অপেক্ষা করছি।
এটুকু বলে ঘুরে দাঁড়ালাম। একটা প্রশ্বাস টেনে নিজের স্পন্দন শান্ত করার বৃথা প্রচেষ্টা করতে করতে দৃষ্টি এগোলাম। কিন্তু চাইলেই কি অবাধ্য নয়নকে ঢেকে রাখা যায়? গোটা আরিফিন পরিবারের আগমন ঘটেছে প্রাঙ্গণে। এহসান পরিবারের হর্তাকর্তা গুরুজনেরা ব্যস্ত কোলাকুলি করে অতিথি আপ্যায়নে। জামদানি শাড়ি পরনে জেসমিনকে দেখলাম, হাসি মুখে বাক্য বিনিময় করছেন রুশমির সঙ্গে। উনি না 14 দিন আগে স্ট্রোক করেছিলেন। হায়রে, কে বলবে সেই কথা এখন তার হাসি খুশি চেহারা দেখলে? পাশেই নেওটা আয়দান দাঁড়ানো, পাঞ্জাবি পরনে কুচকুচে কালো, একদম ওই ছেলের মনের মতোই রংটা। ওই ছেলেকে একা পেলে আমি এই মুহূর্তে জুতা খুলে আরেক দফায় ঠাটাতাম। প্রচন্ড ক্রোধ নিয়ন্ত্রণে দুহাত মুষ্টি চেপে ফেললাম। হালকা নখ গেঁথে গেল বুঝি চামড়ায়, তবুও ছাড়লাম না। ছেলে নিজের মায়ের কাঁধে হাত জড়িয়ে খানিকটা উদ্বিগ্নতা এবং সতর্কতা মাখা চেহারায় আশপাশ দেখছে। জেসমিনের বডিগার্ড যেন। অপরদিকে জাফরকেও দেখলাম আরোয়ার বাবার সঙ্গে কথা বলছেন। দেখতে ইচ্ছে হলো না আর, চোখ সরিয়ে নিতেই অবশেষে আমার নয়ন জোড়া খুঁজে পেল তাকে। গাঢ় খয়েরি বর্ণের স্যুট অঙ্গে জড়ানো তার সূর্য দীর্ঘ অবয়বে আবৃত মসৃণ বস্ত্র হালকা সূর্যের আভায় অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। বুক পকেটের কাছে স্বর্ণালী জলজলে গোলাপের আদলে তৈরি ব্রুচ, চোখে গোল ফ্রেমের চশমা, তার উপরে শীতল বাদামি জহরত জোড়া। চশমার লেন্সের উপর কপালের এক গুচ্ছ চুল গড়িয়ে পড়েছে, তাতে ভিন্ন রকমের এক সত্তা প্রকাশ পাচ্ছে মানুষটার। পদক্ষেপ থমকে গেল আমার। অনুভব করলাম পৃথিবীটা এখানেই যেন থেমে গিয়েছে। আমার দৃষ্টি সম্মুখ থেকে সকল কিছু গায়েব হয়ে গেল, যেন অবস্থান শুধু আমার আর তার। আমার প্রাক্তনের, আমার না পাওয়া ভালোবাসার, আমার না হওয়া একটা সুখের সংসারের। জায়দানের সঙ্গে দাঁড়ানো মিসির, অফ হোয়াইট বর্ণের স্যুট, মাথায় সামান্য ঝুঁকিয়ে জায়দানকে হয়তো কিছু বলছিল সে। মনোযোগ দিয়ে বেশ শূন্যের দিকে চেয়ে তার কথা শুনছে জায়দান। একদম হঠাৎ করেই মিসিরের চোখ ঘুরে এসে পড়লো আমার উপর। তৎক্ষণাৎ জমে গেল সে, ঠোঁট দুটো চেপে ফেললো। তার প্রতিক্রিয়া লক্ষ্য করে জায়দান মাথা হেলিয়ে তাকালো। অজান্তেই শিহরিত হলাম, সামান্য কেঁপে উঠলাম এই ওই বাদামি সমুদ্রের গভীর নজর টের পেয়ে। অথচ নিজের দৃষ্টি সরিয়ে নিতে পারলাম না হাজার চাওয়া সত্ত্বেও। জায়দান স্থির তাকিয়ে রইলো বরাবর আমার নয়ন মাঝে। মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটলো না, শুধুমাত্র ওই চোখ জোড়ার মাঝে বুঝিয়ে অব্যক্ত কোনো ঝিলিক খেলে গেল। হয়তো এসব আমার কল্পনা, ওই চোখে আমি অনুভূতি দেখতে চাই বিধায় দেখছি, কে জানে। শক্ত একটা ঢোক গলাধঃকরণ করে সহসাই নিজের দৃষ্টি সরিয়ে নিলাম। তাকালাম ভিন্ন দিকে, দুবাহু আনমনে বুকের উপর চাপলাম। কেমন যেন ব্যথা টের পাচ্ছি ভেতরে। এখানে থাকলে আমি নিশ্চিত টিকতে পারবো না। পা চালালাম দ্রুত, বেরিয়ে যেতে চাই যত জলদি সম্ভব। আরে আপনি সাবিন না? কোথা থেকে ঠিক কে বলে উঠলো বুঝতেও পারলাম না। গেটের কাছে প্রায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এর আগে আমার হাত ধরে টেনে কেউ একজন লোনের মাঝখানে নিয়ে এলো। আশেপাশে তাকিয়ে বুঝলাম কিছু যুবক যুবতী এবং কিশোর ছেলে মেয়েরা। ফ্যালফ্যাল করে তাকালাম তাদের দিকে। হ্যাঁ, আপনি তো একদম সোশ্যাল মিডিয়া ভাইরাল সাবিন আপু। আপনি এখানে এসেছেন? মানে কিছু ডেলিভারি কাজ ছিল। ইয়েস আপু, দুর্দান্ত একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। আপনি তো চমৎকার সুন্দর নাচ পারেন, ফেসবুকে ভিডিও দেখেছি। ভীষণ বিব্রত বোধ করলাম। আমি আর মীরা বেশ কিছুদিন আগে একটা নাচের ভিডিও করেছিলাম অবশ্য, সেটাই দেখেছে হয়তো এরা। আমাদের সাথে একটু নাচুন না সাবিন আপু, প্লিজ একটা নাচ। আটকে উঠলাম রীতিমতো। না না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার সত্যি যেতে হবে। এভাবে বলছেন কেন? সবাই যখন এত রিকোয়েস্ট করছে তখন রাখুন সকালের কথা। এই আনন্দ অনুষ্ঠানে সামিল হন আমাদের সাথেই। কথাটা যে কে উচ্চারণ করেছে তাকে দেখতেও পেলাম না ভিড়ভাট্টার মধ্যে। একই সাথে অস্বস্তি এবং মিশ্রিত এক আতঙ্ক কাজ করছে আমার মাঝে। আমি সত্যিই দুঃখিত, বাট সম্ভব না। আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না এই মুহূর্তে আনন্দ উদযাপনে। অন্য কোনো সময় যদি ভাগ্যে থেকে থাকে তবে অবশ্যই। আপনার প্লিজ এনজয় করুন, আসছি আমি। কোনো মতো বলেই চকিত পায়ে উল্টো ঘুরলাম, তবে বেশি দূর যেতে পারলাম না। কয়েক পা এগোতেই একজনের মুখোমুখি হয়ে বরফ খণ্ডে পরিণত হলাম। আমার বরাবর বিপরীতে দণ্ডায়মান জেসমিন, প্রাক্তন শাশুড়ি, বেশ সুচারু নয়নেই আপাদমস্তক দেখলেন আমায়। তার চেহারায় ফ্যাকাশে ভাবটা মেকআপের ঢাকার চেষ্টা করা হলেও কাছ থেকে ভালোই বোঝা যাচ্ছে তিনি আসলেই অসুস্থ খানিক। আমায় দেখে ছোট্ট হাসি ফুটলো তার ঠোঁটে। বাইরের যে কেউ দেখলে ভাববে ওটা স্নেহের হাসি, অথচ একমাত্র আমি উপলব্ধি করতে সক্ষম এর অর্থটা কি। দুহাত মুঠো পাকিয়ে শক্ত করে ফেললাম নিজের দুপাশে। বাড়ি বয়ে আনন্দঘন মুহূর্তে সামিল হতে এসেছে, এত সহজে তোমার ছেড়ে দেওয়া যায় নাকি মেয়ে? জেসমিনের কণ্ঠস্বর অশুভ শোনালো খানিক।
ভ্রুকুচকে তাকালাম আমি তার নয়ন মাঝে। হাসিখানি বিস্তৃত হলো তার, আশেপাশে চেয়ে বললেন, স্টেজ ফাঁকাই আছে, তোমার জাতের কাজই তো মনোরঞ্জন করা। সবাই যখন এত আবদার করছে, আজ না হয় মুদ্রা দেখিয়ে সকলকে মুগ্ধ করে দাও। পিনপতন নীরবতা ভর করলো সমস্ত প্রাঙ্গণ জুড়ে। প্রত্যেক জোড়া দৃষ্টি এই মুহূর্তে চেয়ে আছে আমার এবং জেসমিনের দিকে। এর মাঝে অধিকাংশই জানে না কি হচ্ছে, যারা জানে তারা নিজেদের স্থান শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে, সতর্ক, উত্তেজিত এবং অস্থির। আমার সমস্ত শরীর অজানা কারণেই কাঁপছে। নিজেকে ঠিক কোন পর্যায়ে গিয়ে শান্ত রেখেছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি কয়েক মাস আগের সাবিন হলেও বিনা দ্বিধায় এই মুহূর্তে জেসমিনের উপর চড়াও হতে ভুল করতাম না। অথচ এই ক্রোধে উন্মত্ত সত্তার উপর মোহর ফেলে দিয়েছে যে মানুষটা, সে খানিকটা দূরে দাঁড়িয়ে। প্রসারিত দৃষ্টি মেলে তাকে খুঁজলাম আমি। নির্বাক চেয়ে জায়দান বোধহয় নিজের মায়ের কথা নিজেও হজম করে উঠতে পারেনি এখনো। তার কাছ থেকে আমি আর কিছু আশা করি না অবশ্য। আমি চাইলে এখন হেঁটে চলে যেতে পারি, সেটাই চাইছেন জেসমিন প্রাণপণে। দেমাগের পরাজয় হবে তাহলে আমার। এই কথার উত্তর না দেওয়ার অর্থ নিজের অপমান মুখ বুজে মেনে নেয়া। অতর্কিতে আমার ঠোঁটে হাসি ছুঁয়ে গেল। মাথা কাত করে বলে বসলাম, আপনার কি ধারণা আমি আপনার ছেলের শুভ বাগদান অনুষ্ঠানে প্রাণ খুলে আনন্দ করে নাচতে পারবো না? জেসমিনকে খানিকটা দ্বিধাগ্রস্ত দেখালো। এক পাশ থেকে রুশমি কিছু বলতে চাইলেও হাত তুলে বান্ধবী এবং ভবিষ্যৎ বেআইনকে থামিয়ে দিলেন তিনি। সরাসরি আমার পানে চেয়ে বলে উঠলেন, বললামই তো, বুকের পাটা থাকলে দেখাও তোমার মুদ্রা। নিগুড় ধারালো এবং ঔদ্ধত্যপূর্ণ দৃষ্টি বিনিময় হলো আমাদের মাঝে। অস্বস্তিদায়ক নীরবতা ভেঙে একেবারে হঠাৎ করেই ধ্বনিত হলো অপ্রত্যাশিত একটা কণ্ঠস্বর। নাচলে সাবিন একা নাচবে কেন? আমিও নাচবো ওর সাথে। আমার বেস্ট ফ্রেন্ডের বাগদান বলে কথা। হতচকিত হয়ে ঘুরে তাকালো সকলেই, এমনকি আমিও। কয়েক পা হেঁটে আমার সামনে এসে দাঁড়ালো মিসির। ঠোঁটে মোলায়েম হাসি, যেন এখানে অস্বাভাবিক নয় বরং অত্যন্ত স্বাভাবিক কোনো ঘটনাই হচ্ছে। এক নজর জেসমিনের দিকে তাকালো মিসির, অতঃপর হাত বাড়িয়ে আমার একটা হাত ধরলো, এগুলো সামনের দিকে, বলল, চিন্তা করো না আন্টি, তোমার ছেলের বাগদানের অনুষ্ঠান একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। সবাইকে চেয়ারে বসতে দেওয়া হয়েছে। জেসমিন নিজের চেয়ারে বসে অস্ফুট স্বরে ঘ্যান ঘ্যান করে যাচ্ছেন। ওই মেয়ে এখানে কেন? কত বড় নির্লজ্জ হলে এমন করতে পারে? এখন সবকিছু নষ্ট করার ধান্দা বুঝি ওর। জেসমিন, তুমি এত ছটফট করো না, কিছুই হবে না, সব ঠিকঠাক থাকবেই। জাফর পাশ থেকে ঠান্ডা স্বরে স্ত্রীকে সান্ত্বনা দিতে চাইলেন। আয়দান বুকে দুই বাহু বেঁধে পা ঝুলাতে ঝুলাতে নিজের বড় ভাইকে দেখলো চেয়ারে হাঁটুর উপর হাঁটু তুলে সিদ্ধারা টান টান করে বসে আছে। ভ্রুজোড়ায় হালকা কুঞ্চন, যেন কি ভেবে চলেছে এক মনে। আয়দান একবার ভাবলো ডেকে কিছু বলবে নাকি, অথচ পারল না। এর আগেই চড়া মিউজিকে সমস্ত প্রাঙ্গণ উদ্ভাসিত হয়ে উঠল। সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া। খানিকটা দূরেই লনের ফাঁকা জায়গায় ডান্স পারফরমেন্সের মতন করে দাঁড়িয়েছে সকলে। যদিও কোনো কোঅর্ডিনেশন নেই, তবু আপাত দৃষ্টিতে দেখতে খারাপ লাগছে না। বিশেষ করে সবার মাঝখানে থাকা মিসিরকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। গানের তালে তালে মাথায় যা আসছে তাই নেচে চলেছে, অথচ ভীষণ রকমের মানানসই লাগছে তা। আয়দান ঝুঁকে এলো, মগ্ন হয়ে গেল পরিবেশনায়। প্রবেশ ঘটল সাবিনের। সেও বিশেষ কোনো স্টেপ অনুসরণ করছে না, যেমন মানানসই মনে হচ্ছে তেমনটাই করছে। মিসিরের সঙ্গে একদম খাপে খাপ মিলে গিয়েছে তার মুখ এবং অঙ্গভঙ্গি, যেন দুজন আগে থেকে প্র্যাকটিস করে এসেছে, অথচ তেমন কিছুই ঘটেনি। আশেপাশে অনেকেই তালে তালে গিয়ে উৎসাহ দিচ্ছে এবং ভিডিও করছে। অনুষ্ঠান ধারণে আসা ক্যামেরাম্যান সবচেয়ে ভালো অ্যাঙ্গেল থেকে সবটাই ফ্রেমবন্দি করছে। মিউজিক চড়াও হলো। মিসিরের দুই বাহু জড়িয়ে গেল সাবিনের কোমর জুড়ে, সন্নিকটে টেনে নিল নিজের। সুরের তালে তালে একজোড়া ঢেউয়ের ভঙ্গিতে দুলতে লাগলো দুজনার শরীর। সাবিনের চেহারায় চওড়া হাসি, অপরদিকে মিসিরের চোখ জুড়ে উৎফুল্ল ঝিলিক। উভয়ের মিশেল উল্কাপাতের ন্যায় যেন কাঁপিয়ে দিল চারিপাশ। চিৎকার করে উৎসাহ দিল এক দল, অপর কোনো দল হাততালি দিয়ে উঠল। সবকিছু ছাপে আর চোখে নিজের বড় ভাইকে পর্যবেক্ষণ করলো আয়দান। নিজের চেয়ারে ওই একই রকম ভঙ্গিতে বসে আছে জায়দান। পার্থক্য শুধু পা দুটো অস্বাভাবিক কম্পনে দুলিয়ে যাচ্ছে। একটা হাতের তর্জনী আঙ্গুল ঠোঁটে ঠেকানো, চশমার লেন্সের আড়ালে বাদামি নয়নজোড়া নিবদ্ধ সামনের দৃশ্যপটে, ঠিক যেখানে সাবিন এবং মিসির নেচে চলেছে আপন মর্জিতে।
শক্ত একটা ঢোক গলদ্ধকরণ করলো জায়দান। তার গ্রীবাদেশের অ্যাডামস অ্যাপেল খানিকটা উঁচু হয়ে আবারও নেমে গেল। অস্থির দেখালো তাকে খানিক, তারপরেই একদম হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে পড়ল জায়দান। আয়দান স্পষ্টতই লক্ষ্য করলো তার ঘাড় এবং কপালের একপাশে জমা কয়েক বিন্দু ঘাম। এই শীতের মাঝেও এভাবে অস্থির হয়ে পড়েছে কেন সে বুঝতে পারল না আয়দান। শুধু কৌতূহলী দৃষ্টি মেলে দেখলো লাউড মিউজিকের মাঝে জায়দান সরে গেল। অদূরে একপাশে বসে থাকা আরওয়াকে ঝুঁকে কিছু বলল সে। পরক্ষণে আরওয়া উঠে দাঁড়িয়ে খানিকটা উদ্বিগ্ন হয়ে অনুসরণ করলো জায়দানকে। দুজনেই বাড়ির ভেতরে আড়াল হয়ে গেল। নিজের চেয়ারে বসে বসে আয়দান ভাবলো ব্যাপারটা এইমাত্র কি হয়ে গেল। বাড়ির ভেতরে এই মুহূর্তে কেউই নেই, সকলেই বাইরের প্রাঙ্গণে অনুষ্ঠানে মেতেছে। গমগমে আওয়াজ ভেসে আসছে বাইরে থেকে। একান্তে নিরালায় এসে থামলো যুগল। আরওয়া নিজের শাড়ির আঁচল টেনে ঠিকঠাক করে সামনে দণ্ডায়মান সূর্য ভবিষ্যৎ বাগদত্তের দিকে তাকালো। কি হয়েছে জায়দা? আপনি কি অসুস্থ বোধ করছেন? হঠাৎ এভাবে নিয়ে এলেন, কিছু বলবেন? জায়দান নিজের ফর্মাল প্যান্টের পকেটে দুহাত গুজে আরওয়াকে দেখলো। চশমার আড়ালে বাদামি সমুদ্র মাঝে শীতল বরফের প্রলেপ পড়ল, যেন তার কণ্ঠ শোনালো বরফের চাইতেও হিমশীতল। সাবিন, সাবিন এখানে কি করছে? ভেবাচাকা খেয়ে গেল আরওয়া। চোখ পিটপিট করে বলল, মানে? এক পা অগ্রসর হলো জায়দান। ঝুঁকে এসে আরও আর চোখে চোখ রাখলো। ওই বাদামি নয়নজোড়া যেন শরীরে ভেদ করে পৌঁছে যাচ্ছে অভ্যন্তরে। আপনার চেহারা যতটা নিষ্পাপ, আপনার মস্তিষ্ক ঠিক ততটাই ধুরন্তর। আমি আপনার কাছে এতটা সস্তা পরিকল্পনা আশা করিনি মিস আরওয়া এহসান। প্রসারিত নয়নে জায়দানের দিকে নিষ্পলক চেয়ে রইল আরওয়া। বুক এখনো ধড়ফড় করছে আমার, ভয় নয় বরং উত্তেজনায়। আমাদের নাচ মাত্রই শেষ হয়েছে। শরীর ক্লান্তি এবং কৃতজ্ঞতার মিশ্রিত উত্তেজনায় ছেয়ে গিয়েছে। করতালিতে উদ্ভাসিত চারপাশ। বোধহয় অনেকদিন বাদে আমি সত্যি একটু প্রাণ খুলে হেসেছি আজ। ব্যাপারটা বেশ অভাবনীয় বটে। কার্ডিগানের হাতায় কপাল মুছে নিয়ে ঠোঁটে কোমল হাসি মেখে ঘুরে তাকালাম আমি মিসিরের দিকে। খানিক হাঁপাচ্ছে ছেলেটা নাচের পর। মিসির, আমি ডাকতেই ঘুরে তাকালো প্রাক্তনের বন্ধু। থ্যাংক ইউ মিসির, আই মিন ইট রিয়েলি। একটা হাত বাড়িয়ে মিসিরের হাত ধরে আলতো করে চাপলাম কৃতজ্ঞতা বোধে। মিসির শুধু একগাল হাসলো। বাহ, মানতেই হচ্ছে তুমি তোমার রক্তের যোগ্য উত্তরসূরি সাবিন। পরিচিত কণ্ঠটা কানে আসতেই কিছু বুঝে উঠতে বাকি রইল না। ঘুরে তাকালাম আমি এবং মিসির দুজনেই। নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন জেসমিন। ধীর পায়ে মৃদু হাসি মেখে এগিয়ে এলেন তিনি, আমার বরাবর দাঁড়ালেন। তবে এবার আর তার কার্যক্রমে আতঙ্কিত হলাম না। সে যাক, আমার কাউকে প্রমাণ করার কিছু নেই। অনুষ্ঠান যেহেতু জমে জমজমাট হয়েই গিয়েছে, তখন প্লিজ কন্টিনিউ করুন, আমি আসছি। মিসিরের দিকে চেয়ে সামান্য হেসে মাথা ঝাঁকিয়ে আমি উল্টো ঘুরলাম। শুধুই কি হুসেইনদের রক্ত? আমার পা জমে গেল। প্রাক্তন শাশুড়ির প্রশ্নটা শুধুমাত্র মস্তিষ্কে নয়, গিয়ে লাগলো একেবারে বুকের ভেতরে স্পন্দিত হতে থাকা হৃদযন্ত্রে। আন্দোলিত হলো তার অস্বাভাবিকভাবে। মাথার ভেতর দপদপ করে উঠলো এক তীক্ষ্ণ যন্ত্রণা। হাজার চাওয়া সত্ত্বেও একচুল নড়তে পারলাম না আমি। যেন পায়ের তলায় শিকড় গজিয়ে আমাকে জোরপূর্বক আটকে রেখেছে এই ভূমিতে। জেসমিন জাফরের দিকে ফিরলেন, কি যেন বললেন কানে কানে। নিজের পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে নিজের স্ত্রীর হাতে দিলেন। খানিকটা দ্বিধান্বিত হয়ে আমার দিকে অগ্রসর হলেন জেসমিন। সামনে দাঁড়িয়ে হাসি মুখেই বললেন, আমরা অভিজাত বংশ, মনোরঞ্জন করা নাজনেওয়ালিকে খালি হাতে যেতে দিতে পারি না। দাদা পরদাদারা শিখে গিয়েছেন, এতে অমঙ্গল হয় পরিবারের। নাও সামনে কিছু হাদিয়া, মুদ্রা দেখিয়ে সকলকে মুগ্ধ করার জন্য। আমার দিকে 500 টাকার নোট দুটো বাড়িয়ে ধরলেন জেসমিন অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক ভঙ্গিতে। প্রগাঢ় নীরবতা, মিউজিক সিস্টেমে বাজতে থাকা মৃদু আওয়াজের সঙ্গীত ম্রিয়মান হলো সহসাই। স্তব্ধ হয়ে চেয়ে রইল প্রত্যেক নয়ন জোড়া আমার এবং জেসমিনের দিকে। বাকরুদ্ধ চেয়ে রইলাম আমি জেসমিনের পানে। ঠিক কেমন অনুভব করছি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার প্রাক্তন শাশুড়ি একজন জটিল মস্তিষ্কের প্রাণী। তিনি কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে ভয়ানক রকমের খারাপ। কিন্তু এই ধরনের জঘন্যতা, দোষটা আসলে কার? তার, নাকি এই কুটিল মনোভাবপূর্ণ সমাজের? কাকে দোষারোপ করা যায়? সব থেকে সহজ উপায় নিজেকেই নিজের দোষ দিয়ে এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করা। কিন্তু এত বড় অপমানের পরেও কি মুখ বুজে চলে যাওয়া সম্ভব? আমাকে নির্বাক থাকতে দেখে জেসমিন একগাল হাসলেন। আমার জমে যাওয়া হাত দুটোর একটা তুলে নিয়ে তাতে নোট দুটো গুজে দিয়ে বললেন,
লজ্জা পাচ্ছে কেন? তোমার পরিশ্রমের তো দাম আছে, বলো। দিনে মনোরঞ্জন, রাতে বিছানা গরম। পরিচিত বাড়ি বলে ফ্রি সার্ভিস দিতে হবে না, এটা তোমার প্রাপ্য। আন্টি, সবার প্রথমে প্রতিবাদ করে উঠলো মিসি। তার কণ্ঠে ঝরে পড়লো হাহাকার এবং অবিশ্বাস। দ্রুত পদক্ষেপে এগিয়ে এলো সে, জেসমিনের পাশে দাঁড়ালো। আন্টি তোমার মাথা ঠিক আছে? কাকে কি বলছো তুমি? কেন মিশির? আমি ভুল কিছু বলেছি নাকি? জেসমিনের তীব্র দৃষ্টির বিপরীতে মিসির শক্ত একটা ঢোক গলাধঃকরণ করলো। আমি জানি সে কি ভাবছে, এটা তার পারিবারিক বিষয় নয়, কিন্তু একজন মানুষ হিসেবে সে চুপ থাকতে পারছে না। অথচ পরিবারের মানুষগুলোই, জাফর, আয়দান, উভয় স্থির নিশ্চুপ। তাদের ভূমিকা বরাবর তেমনই ছিল। আর জায়দান বরাবরের মধ্যে সে দৃশ্যপটে হাজির নেই। মনে মনে বিস্তর হাসলাম আমি। অভাগা সাবিন, তুই কি মনে করিস ওই লোকটা এখানে উপস্থিত থাকলেও বিন্দুমাত্র প্রতিবাদ করতো? এত কিছুর পর দিবা স্বপ্ন নয় কি তা? স্বপ্ন হোক কি বাস্তব, আমার এখন আর কোনো কিছুতেই কিছু যায় আসে না। কারো সাহায্য আমি আশা করি না, আর কেন করব? সাবিন হুসেইনের ক্ষমতা কি কোনো অংশে কম নাকি এই মেরুদণ্ডহীন সমাজের থেকে? হাতের মাঝে দুটো মুঠো পাকিয়ে চেপে ফেললাম টাকার নোট দুটো। মিসি ততক্ষণে আরেক দফায় কথা বলতে শুরু করেছে। এটা আরেফিন বাড়ি নয়, একটা সামাজিক অনুষ্ঠান। আর এমন জায়গায় একটা মেয়েকে এভাবে অপদস্থ করা কি করে সমর্থন? হাত তুললাম আমি, সংকেত লক্ষ্য করে। মিসিরের কণ্ঠ জমে গেল। সম্পূর্ণ বাক্য শেষ করার আগে সে চুপ করে যেতে বাধ্য হলো। নিগড় নিশ্চুপতার ভিড়ে আমি তাকালাম বরাবর জেসমিনের নয়ন মাঝে। অত্যন্ত ধীরে অশনির ন্যায় এগুলাম সন্নিকটে। বর্বর মহিলার জাত। দাঁতে দাঁত পিষে বললাম, যেন শুধু জেসমিন শুনতে পান। আমার তো সন্দেহ হয় আপনি আসলেই একটা মেয়ে। তো সাবিন, গর্জে উঠে নিজের হাত তুলতে গেলেন জেসমিন, অথচ ক্ষিপ্রতায় তার কবজি ধরে আঁকড়ে ধরে ফেললাম। তীব্র চাপে হাতখানি সামান্য বাঁকিয়ে ধরলাম। আমার চাপা কণ্ঠস্বর এবার হুংকার দিয়ে ওঠে, আমি না হয় নাচনেওয়ালি, পুরুষের মনোরঞ্জন আর বিছানা গরম করি, কিন্তু আপনি কি জেসমিন শিকদার? একজন ব্যর্থ মেয়ে, একজন ব্যর্থ স্ত্রী আর একজন ব্যর্থ মা। আমিও বলি এবার, যদি আপনার এতই সক্ষমতা থেকে থাকে তাহলে আপনার বাড়ির পুরুষ, আপনার বাড়ির স্বামী কেন আপনার মতো নাচনেওয়ালিদের দরজায় যায়? কিসের টানে? আপনার আঁচলের শক্তি এতই কম? তীব্র এক গুঞ্জন হঠাৎ শুরু হয়েই আবার থেমে গেল, যেন আমার কণ্ঠস্বরের উপরে কেউ কিছু বলতেও নারাজ। হতবাক হয়ে চেয়ে থাকা জেসমিনকে দেখলাম। টলটলে অশ্রু জমেছে তার চোখে, কাঁপছে ঠোঁট তীর তীর করে অনুভূতির সংবরণে। তার হাতটা টেনে সেখানে মুচড়ে ফেলা টাকার নোট দুটো চেপে হিসিয়ে উঠলাম। এই হাদিয়া আপনার প্রাপ্য। যে অসাধারণ নাটক আপনি আজীবন আপনার কাছের মানুষগুলোর দেখিয়ে চলেছেন, তার জন্য 1000 টাকা তো কিছুই না। আমি তুচ্ছ মানুষের, বেশি কিছু দিতে পারি না আমি। সাবিন, তোমাকে আমি একদম চিৎকার করবেন না জেসমিন শিকদার, আমিও চিৎকার করতে পারি। চেঁচিয়ে উঠলাম। কপালের পাশে শিরা ও উপশিরা জেগে উঠেছে আমার ভীষণ ক্রোধে। গ্রীবাদেশ ফুলে লালচে হয়ে উঠেছে। আমি জীবনে প্রচন্ড রাগ করেছি, অথচ আজকের রাগ যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। কারণ এই প্রথমবারের মতো আমার অন্তর সায় দিয়ে বলছে আমার রাগ করাটা সম্পূর্ণ জায়েজ। খবরদার আমার মাম্মির সম্পর্কে একদম বাজে ব্যবহার করবে না। প্রত্যাশা মতো এগিয়ে এলো আয়দান, 2 হাত মুষ্টিবদ্ধ। শটান উল্টো ঘুরলাম। ছেলে আর কিছু উচ্চারণ করার আগেই আমার ঘুষি আছড়ে পড়লো তার চোয়াল বরাবর। ছিটকে গেল আয়দান। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তাকে ধরে ফেললো। তোর মাদারের সাথে আমি যে এখনো আপনি করে কথা বলছি, এটাই তোর 7 পুরুষের ভাগ্য। সনাবা বিচ। বিস্ময় সূচক শব্দে পরিপূর্ণ হয়ে উঠলো চারপাশ। আর বাবাকে দেখলাম একপাশে পকেটে হাত ভরতে ভরতে, যিনি বলছেন, আমি এক্ষুনি পুলিশকে কল করছি। এই লাগামহীন মেয়েকে করুন, পুলিশ আসুক। আমিও তাদের বলবো একটা মেয়ের টুটি চেপে ধরা এই নামমাত্র গুরুজন আর সমাজকে কিভাবে শায়েস্তা করতে হয়। পুলিশেরও শেখার দরকার আছে। গুরুজন যদি গুরুর মতো আচরণ না করে তাহলে তাকে পায়ের নিচে ফেলে স্রেফ পিষে ফেলতে হয়। জমে গেল সবাই। খুব ভালো মতো বুঝতে পারছি আমি আমার মতো কোনো মেয়েকে দেখে কেউ অভ্যস্ত নয়, তাই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সবাই। আতঙ্কও কাজ করছে অনেকের। গর্বিত হলাম নিজের প্রতি। ঝট করে ফিরে তাকালাম জেসমিনের দিকে, যিনি এই মুহূর্তে থরথর করে কাঁপতে শুরু করেছেন। যেন কিছুক্ষণ আগে তিনি হিংস্র বাঘিনীর ন্যায় আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইছিলেন না। কর্কশ গলায় চড়া কণ্ঠে বললাম, এই সমাজে পুরুষকে কি কি দোষ দেব? হ্যাঁ, যেখানে নারীরাই নারীদের সবচেয়ে বড় শত্রু। এক নারী অন্য নারীকে ভরা মজলিসে টেনে নামাতে 1 সেকেন্ড চিন্তা করে না, সেখানে সেই নারী অন্যের কাছে কিভাবে সম্মান আশা করে?
এই সামাজিক বৈষম্যের মূল কারণ পুরুষ নয়, আপনাদের মতো কিছু গুরুজন নামক কুলাঙ্গারের ভূমিকা রয়েছে আজকের এই অধঃপতনের পেছনে। কারণ আমার মতো মেয়েরা আপনাদের মতো মহিলাদের দেখেই বড় হয়, আর নিজেরা যখন কারো স্ত্রী হয়, কারো মা হয়, তখন ভাবে অন্য মেয়ের সাথে এসব করা আমার জায়েজ না। হ্যাঁ, আমি এইসব আপনাকেই বলছি জেসমিন শিকদার। যতই গলাবাজি করে নিজের ঔদ্ধত্য এবং আভিজাত্যের গৌরব জাহির করতে চান না কেন, দিন শেষে আপনি একটা জঘন্য মা। মায়ের মতো পবিত্র শব্দের সঙ্গে জঘন্য শব্দটা জুড়ে দেওয়ার পাপে আপনার জাহান্নামেও স্থান হবে না। পিনপতন নীরবতা, নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠলো আমার। শুধুমাত্র সেই ধ্বনিই শোনা যাচ্ছে গোটা প্রাঙ্গণ জুড়ে। অনুষ্ঠান সে তো কবে ধূলিসাৎ হয়ে গিয়েছে। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে পৌঁছেছি আমি যে এত মানুষ উপস্থিত থাকা সত্ত্বেও কেউ আমার দিকে একটা আঙুল অব্দি তোলার সাহস করতে পারছে না। পদক্ষেপ ধ্বনি, হালকা ঘাস মারিয়ে দ্রুত অগ্রসর হওয়ার মৃদু মন্থর আওয়াজ। চোখ তুলে তাকালাম, অবশেষে দেখতে পেলাম তাকে। লম্বা পায়ে দীর্ঘ দূরত্ব পেরিয়ে এগিয়ে আসছে জায়দান, বাদামি নয়নজোড়া শীতলতায় ভরপুর। তার পেছনে খানিকটা তাড়াহুড়ো করে আসছে আরওয়া। জায়দানের সঙ্গে দূরত্বে পেরে উঠছে না স্পষ্ট। প্রত্যেকের মনোযোগ ঘুরে গেল সেই দিকে। সকলের সামনে এসে দাঁড়ালো জায়দান। ঠান্ডা দৃষ্টি বোলালো একে একে প্রত্যেকের উপর। অতঃপর সেই দৃষ্টি থামলো জেসমিনের অবয়বে। মাকে থরথর করে কাঁপতে দেখে ভ্রু সামান্য উঁচু হলো তার। দাঁতে দাঁত ঘষলো জায়দান। শান্ত অথচ কর্কশ গম্ভীর আওয়াজে শুধালো, কি হয়েছে? জেসমিন মাথায় হাত চেপে টলে উঠলেন খানিক। তৎক্ষণাৎ এগিয়ে জননীকে বুকে টেনে নিল বড় সন্তান। জেসমিনের গালে হাত ছুঁয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? কি হয়েছে তুমি জানো না? আশেপাশে তাকাও, তাহলেই বুঝতে পারবে। ঘড়ঘড় আওয়াজে জবাব দিলেন জাফর। জায়দান সুচারু চোখ মেলে তাকালো, তবে আমার দিকে নয়। তার দৃষ্টি ঘুরে ফিরল সবার মাঝে। প্রত্যেকে নির্বাক মূর্তি যেন। শুধুমাত্র রুশমির সর্বপ্রথম এগিয়ে বলে উঠলেন, এই মেয়ে আমার বাসায় সামনে যা নয় তাই বলে অপমান করেছে জেসমিনকে। বরাবর আমার দিকে আঙুল তুলে নির্দেশ করলেন তিনি। জায়দান অত্যন্ত ধীরে নয়ন ঘুরিয়ে অবশেষে দেখলো আমার পানে। ভ্রুজোড়া তীব্র কুঞ্চন ধারণ করলো আমার। মুখোমুখি হলাম প্রাক্তনের দৃষ্টি, বিনা অনুভূতিতে। জায়দানকে খানিকটা ভাবুক দেখালো, তার বদলে মুখ খুললো আরওয়া। মম, তোমরা কেন শুধু শুধু একটা ছোট বিষয়কে টেনে টেনে এত লম্বা করছো? আমার ভুল হয়েছে সাবিনকে এখানে ডেকে। ক্ষমা করো আমায়। সাবিন প্লিজ, আপনি আসতে পারেন এখন। বাঁকা হাসলাম আমি। আরওয়ার কানে কথা গেলেও প্রতিক্রিয়া করলাম না কোনো। বরাবর চেয়ে রইলাম জায়দানের নয়ন মাঝে। আমার তীক্ষ্ণ দৃষ্টিতে বোধহয় সে অস্বস্তি বোধ করছে, তাই চোখ ফিরিয়ে নিল। জেসমিনকে নিজের মাঝে অতি সাবধানে আগলে রেখে গভীর গলায় বলল, আপনারা সকলে প্লিজ একটু শান্ত হন। পরিস্থিতি বোঝদার হয়ে নিয়ন্ত্রণ করুন। এটা একটা সামাজিক জায়গা, এখানে সবার উত্তেজিত মনোভাব মানায় না। একটি চেয়ার টেনে আনলো জায়দান কাছে। জেসমিনকে ধরে বসিয়ে দিল। ছেলে বাহু আঁকড়ে ধরে হাঁপানি রোগের মতো হাঁপিয়ে উঠলেন তিনি। এই মেয়ে আমাকে বাঁচতে দেবে না শান্তিতে। আর যদি আপনি মরেও যান, আমার কিচ্ছু যায় আসবে না। উল্টো আমি গর্বিত হবে এই ভেবে যে পৃথিবী থেকে একটা নর্দমার কীট দূর হয়েছে। আমার শক্তিশালী কণ্ঠস্বর ধ্বনিত হলো, আটকে উঠলো প্রত্যেকে। স্থির হলো জায়দান। ঝট করে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। এবার বাদামি দৃষ্টি মনোভাব নেই, বরং অন্তর্দণ্ড বইছে ভীষণ ভাবে। ভারী কি অশনি সংকেত মাথা মাখা গলায় সে রীতিমতো একটা করে শব্দ উচ্চারণ করলো। হোয়াট ডিড ইউ সে? এগুলাম আমি। মুখোমুখি দাঁড়ালাম প্রাক্তনের। মাথা উঁচু করে উচ্চ শিরে দৃষ্টি মেলালাম তার সঙ্গে। I said I don't care if your mother dies by my hands. ক্ষণিকের জন্য ওই বাদামি সমুদ্র মাঝে ঘূর্ণিপাক দেখলাম। এক হাত মুষ্টিবদ্ধ করে শক্তভাবে চেপে ভ্রু কুঁচকে জায়দান দেখলো আমাকে, বোধহয় নিজেকে সংবরণের অন্তিম প্রচেষ্টা। অথচ আমার এই লোকটার প্রতি বিন্দু মাত্র টান অনুভব হলো না। তীব্র অভিমান, তীব্র জ্বালা টের পেলাম, যা আমার কণ্ঠের হাহাকার হয়ে ঝরে পড়লো। একটা জীবন্ত পাথর তুমি, পরিবারের হাতের কাঠ পুতুল। জায়দানের কাঁধ জোড়া সামান্য কেঁপে উঠলো। সীমা লঙ্ঘন করছে সাবিন। সীমা? অশুভ এক হাসি হাসলাম। তারপর সহসাই দু হাত বাড়িয়ে জায়দানের কলার আঁকড়ে ধরলাম। সকলে দেখছে, লোকে গল্প করবে, করুক। আজ আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। টলমলে হয়ে উঠলো দৃষ্টি না চাইতেই। গর্জে উঠলাম আমি, কোথায় ছিলে তুমি এতক্ষণ যাবত? বাড়ির কুখ্যাত বড় ছেলে, কোথায় ছিল তোমার সীমা যখন তোমার আম্মু ভরা সমাজে তোমারই প্রাক্তন স্ত্রীর আত্মমর্যাদার উপর পশুর মতো হামলে পড়েছিল?
সেটা সীমা লঙ্ঘন হয়নি জায়দান আরিফিন? বাকরুদ্ধ জায়দান চেয়ে রইল আমার দিকে। আজ বাঁধ ভেঙেছে আমার সকল জমিয়ে রাখা কষ্টরা। এক ঝটকায় কাছে টেনে নামিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত পিষে বললাম, অন্য মেয়ের সম্মান রক্ষায় নিজের আপন ভাইকে জেলে পাঠাতে দুবার ভাবে না যে পুরুষ, নিজের স্ত্রীর বেলায় সেই পুরুষের ঠোঁটে সেলাই কেন? এমন পুরুষত্বের উপর আমার থু। জোরালো ধাক্কায় জায়দানকে দূরে সরিয়ে দিলাম। পিছিয়ে গেল সে। প্রসারিত নয়ন মেলে দেখলো আমায়। আমার চোখের টলমলে অশ্রু হার মেনেছে, গাল বেয়ে চুয়ে নামছে, অথচ মুখের কঠোরতা তাতে একটুও প্রভাবিত হয়নি। আশেপাশে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠলাম, শোনো ছেলেরা, যদি নিজের স্ত্রীকে পরিবারের কলুষতা থেকে হেফাজতের মতো হ্যাডম না থাকে, তাহলে পিঠের ভেতর যে মেরুদণ্ডটা আছে সেটাকে গুড়িয়ে ফেলো। মেরুদণ্ডহীনদেরই মেরুদণ্ড মানায় না। শাশুড়ি, ননদ, মা, বোনের কুটনিগিরি প্রতিরোধ করার হ্যাডম না জন্মানো অব্দি বিয়ে নামক শব্দটাই ভুলে যাও। বিয়ে তোমাদের জন্য না, খেটে খাওয়া একজন রিক্সাওয়ালার জন্য, যে স্বল্প উপার্জনের ডাল ভাত নিজের মুখে দেওয়ার আগে বউয়ের মুখে তুলে দেয়। তীব্র দৃষ্টিতে তাকালাম একপাশে হতবিহ্বল নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা আরওয়ার দিকে। আপনাকে অন্তিমবারের মতো সাবধান করছি আরওয়া ইহসান। দেখছেন তো আমাকে? দেখছেন না? আপনি বেঁচে যাবেন ভেবে থাকলে আপনি একটা আহাম্মক। 1 বছর পর হোক কিংবা 5 বছর পর, যদু যে ভুগেছে কদুকেও তাই ভুগতে হবে। আফটার অল, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। আর দাঁড়ানোর সামর্থ্য নেই আমার, সমস্ত শরীর বুঝি ভেঙে আসছে। আর পারছি না আমি, ক্ষিপ্র গতিতে এগোলাম এলোমেলো পদক্ষেপে, থমকালাম অন্তিমবারের জন্য। আমার দৃষ্টি মিলিত হলো তার সঙ্গে। ওই বাদামি নয়ন জোড়াকে নির্লজ্জের মতো দেখলাম নিজের অশ্রু ভরা টলটলে নয়নে। অতঃপর দৃষ্টি হটিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে গেলাম গেটের বাইরে। একেবারে জন্যেও আর পেছনে ফিরে দেখলাম না। ভ্যান অপেক্ষা করছে আমার। অথচ থামলাম না আমি, ভেঙে খান খান হয়ে যাওয়া অস্তিত্ব নিয়ে ছুট লাগালাম ঊর্ধ্বশ্বাসে অজানার উদ্দেশ্যে। যেদিকে আজ এই পা জোড়া আমায় নিয়ে যায়, সেই ঠিকানাই আমার অন্তিম ঠিকানা। কিছুক্ষণ আগেই ঝেঁপে বৃষ্টি নেমেছে। শীতকালে আচানক বৃষ্টিপাত একটা মন খারাপ করা ইঙ্গিত দেয়, প্রকৃতির বড় অসুখ। হাতে জ্বলছে সিগারেট, ধোয়া বাতাসে মিলিয়ে যাচ্ছে, ক্রমশ ছোট হয়ে আসছে দেহ। তবুও সিগারেটের প্রতি আজ বিশেষ মন নেই সাবিনার। উদাস মুখে চেয়ে আছেন তিনি জানালার বাইরে। আকাশের সঙ্গে সঙ্গে যেন তারও আজ মন খারাপ। পরনের পেটিকোট এবং পাতলা ক্রপ গেঞ্জির ভিতরে শিরশির করে হিমেল হাওয়া ঢুকছে। এই হাওয়ায় আর্দ্রতা ব্যাপক। চোখ কুচকে ফেললেন সাবিনা। বেশ বয়স হয়ে যাওয়ার পরে বিশেষ যত্নে এখনো লাবণ্যময়ী থাকা শরীরটা টেনে উঠলেন। ঘোলাটে অন্ধকার রুমের কোনায় রাখা ট্রাঙ্ক থেকে কাশ্মীরি চাদর বের করে নিলেন। এই চাদরের বেশ দাম, নিজের কেনা নয়, উপহার পাওয়া। এই তল্লাটে অভিজাত মহলের উপহারের অভাব হয় না। ট্রাঙ্কের গায়ে হেলান দিয়ে চাদর গায়ে জড়িয়ে অবশিষ্ট সিগারেটে টান দিলেন সাবিনা। টমাটে উষ্ণ ধোয়া কণ্ঠনালী বেয়ে ঢুকে নাসারন্ধ্র বেয়ে বেরিয়ে এলো। বেশ আরাম লাগলো এই ঠান্ডায়। বৃষ্টি বিলাস করতে করতে ভাবলেন কাজের ছেলেটাকে বাজারে পাঠিয়ে খিচুড়ি, চাল, মসুরির ডাল আর তরতাজা ইলিশ আনিয়ে নেবেন। সারা রাত কাস্টমারদের সার্ভিস দেওয়ার পর ক্লান্ত মেয়েগুলো বৃষ্টির বাদলে ভালো খাবার পেয়ে নিশ্চয়ই বেশ আনন্দিত হবে। কুঠির মালকিন হিসেবে মাঝে মধ্যে মেয়েগুলোর যত্ন নেওয়ার দায়িত্ব আছে তার। শুধু শাসন করে লভ্যাংশ বুঝে নিলেই হয় না। সিগারেট ফুরিয়ে আসতে ধোয়া ছেড়ে সেটি জানালার বাইরে ছুঁড়ে ফেললেন সাবিনা। হাত ভর্তি কাচের চুড়ি ঝনঝন করে ঝংকার তুলো। টেবিলের কোনায় রাখা পুরাতন রেডিও সেট অন করলেন হাত বাড়িয়ে। ক্যাসেট থাকায় মুহূর্তে বেজে উঠল উচ্চাঙ্গ সঙ্গীত। 2 হাত ছড়িয়ে মুজরার ভঙ্গি তুলে অতর্কিতে নাচতে আরম্ভ করলেন তিনি। বেশিরভাগ সময় তিনি সকল কাজকর্ম এরকম হঠাৎ করে করেন, কোনো কারণ ছাড়া। বাইরে বৃষ্টির ঝমঝম ধ্বনি এবং রুমের ভেতরে চুরির রুনুঝুনু বড়ই প্রশান্তিদায়ক। আপন মনে বিস্তৃত হাসলেন সাবিনা। হেলে দুলে নিজের ভঙ্গিমা বদল করে আয়নায় অবয়ব দেখলেন। কে বলবে তার বয়স 50 ছুঁই ছুঁই। ম্যাডাম, ও ম্যাডাম, দেখা যান তাড়াতাড়ি, কেডা এসে দুয়ারে আজ? খোলা দরজা দিয়ে মুখ বাড়িয়ে উকি দিল এক মেয়ে, কালো কুচকুচে বর্ণ শরীরের, অথচ মুখখানি যেন স্রষ্টা মায়াপূর্ণ। সাবিনা থামলেন, রেডিও বন্ধ করে খানিক বিরক্তি নিয়ে তাকালেন। এমন সময় কে আইছে বৃষ্টি মাথায় নিয়ে বিরক্ত করবার? মেয়েটা জবাব দিতে পারল না। এর আগেই বাইরে থেকে গুঞ্জন শোনা গেল। সাবিনা অপেক্ষা করলেন না, খালি পায়ে স্যান্ডেল গলিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন বাইরে। মেসের মতন লম্বা বারান্দা ধরে এগোলেন। সামনে উপরে উঠে আসার সিঁড়ি, সেখানেই কুঠির মেয়েরা খানিক ভিড় পাকিয়েছে। সকলেই সম্মান দেখিয়ে তৎক্ষণাৎ সরে দাঁড়ালো। সাবিনা ভ্রু কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। অতঃপর তার বিরক্তি মাখা নয়নজোড়া সামনের দৃশ্য দেখে প্রসারিত হয়ে উঠল মহাবিস্ময়। সিঁড়ির উপরের ধাপে হাঁটুতে হাত রেখে ঝুঁকে হাঁপাচ্ছে এক রমণী।
পরনে ফ্রক এবং কার্ডিগান, চুপচুপে ভেজা, টপটপ করে পানি গড়াচ্ছে চুল বেয়ে। বৃষ্টির মাঝে ভিজে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই। সাবিনা আসতেই রমণী মুখ তুলে দেখালো। তার ওই কোমল মুখে বৃষ্টির ফোঁটায় সিক্ত ত্বকের মাঝে টলটলে অশ্রু ভরা নয়ন যুগল সাবিনার অন্তরে বুঝি ছুরির ফলা হয়ে গেঁথে গেল। হাহাকার করে উঠল ভেতরটা। হাঁটু ভাঁজ করে অসহায় ভঙ্গিতে সেখানে বসে পড়ল সাবিন। দু হাতে আঁকড়ে ধরল সাবিনার কোমর। চাদরের আড়ালে নরম পেটে মুখ গুজে ফুপিয়ে উঠল। আম্মু, আমি আর পারছি না আম্মু, আমাকে একটু জড়িয়ে ধরো না আম্মু। গাঢ় নিস্তব্ধতা এহসানদের বাড়ি জুড়ে। একমাত্র পারিবারিক আত্মীয় বাদে প্রত্যেক মেহমানকেই ক্ষমা চেয়ে বিদায় জানানো হয়েছে। শুধুমাত্র পরিবারের গুরুজন এবং সদস্যরা রয়েছে বসার ঘর জুড়ে। এক পাশের সিঙ্গেল সোফায় নিঃশব্দে বসে আছে জায়দান, হাত দুটো তার হাঁটুর উপর রাখা ভদ্রভঙ্গিতে। পাথরে মুখ জুড়ে সামান্যতম অনুভূতিরও বড্ড অভাব। তার সোফার সাথে লাগোয়া আর্মরেস্টের উপর পা ঝুলিয়ে বসেছে মিসির। ভীষণ উদ্বিগ্ন দৃষ্টিতে দেখছে চারপাশ। একটা হাত জড়ানো বন্ধুর কাঁধের উপর নীরব ভরসা স্বরূপ যেন। বিপরীত দিকে বসে আছে বাকি সকলে। আরওয়া, তার বাবা মা, আরেক প্রান্তে জেসমিন, জাফর এবং তাদের পিছনে বুকে দুবাহু বেঁধে দণ্ডায়মান আয়দান। ঠোঁটের কোণার দিকটা সামান্য ফুলে আছে রমণীর জোরালো ঘুষির কারণে। একটা দাঁতও নড়ে গিয়েছে খুব সম্ভবত, কিন্তু সেসব এখন মুখ্য বিষয় নয়। অস্বস্তিকর এক গাঢ় নিস্তব্ধতা সমস্ত ঘর জুড়ে, যেন কেউ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে মুখ খুলতে নারাজ। সকলের বিহবল পরিস্থিতি লক্ষ্য করে সবার প্রথমে কণ্ঠ পরিষ্কার করে মুখ খুললেন জাফর। এহসান সাহেব, আরও আর পিতা মুখ তুলে তাকালো তৎক্ষণাৎ। জাফর খানিকটা দ্বিধা ঝেড়ে শেষমেশ বললেন, আজকের অপ্রত্যাশিত সকল ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার পরিবারের তরফ থেকে। না না, এসব কি বলছেন আরেফিন সাহেব? আমাদের দিক থেকেও অনেক কমতি ছিল। আপনারা বড় মন দেখিয়ে এখনো শান্তশিষ্ট হয়ে আমাদের সাথে আছেন, এটাই তো অনেক বড় পাওনা। যদিও একটা বাধা পড়ে গিয়েছে, আমার মতে শুভ কাজে খুব বেশি দেরি করা সমীচীন নয়, বরং আমাদের কিছুটা দ্রুততা এবং সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের ছেলে মেয়েদের জন্য। রুশমি এবং তার স্বামী একে অপরের দিকে তাকালেন। বুঝি ইশারায় অনুভূতি বিনিময় হলো তাদের। জাফরের কথার পিঠে জেসমিন কঠোর গলায় জানালেন, আমি আমার বৌমাকে আংটি পরিয়ে তবেই বাড়ি ফিরছি আজ। সকলে খানিক হতচকিত হলো। জেসমিনকে অন্যরকম দেখাচ্ছে। আগে সেই মোলায়েম এবং অসুস্থতার ভাবটুকু আর নেই। চেহারায় ভর করেছে অদ্ভুতুরে এক স্থিরতা। তিনি সরাসরি তাকালেন আরওয়ার দিকে। তোমার কি কোনো আপত্তি আছে মা? যদি থেকে থাকে এখনই বলে দাও, আমি সময় নষ্ট করতে ইচ্ছুক না। ছেলের জন্য আমি অন্য মেয়ে দেখব। আরওয়ার নয়নজোড়া প্রসারিত হলো। ভ্রু তুলে হেসে দেখল সমগ্র আরেফিন পরিবারকে। এক এক করে প্রত্যেককে ঠোঁট জোড়া ফাঁক হলো তার কিছু প্রকাশের উদ্দেশ্যে। অথচ তার আগেই রুস্মিতার কাঁধে হাত চেপে যেন নিজের মুখের কথা প্রতিস্থাপিত করলেন মেয়ের মাঝে। অবশ্যই আপত্তি কেন থাকবে? বিয়ে শাদির ব্যাপার যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। তোরা আংটি পরাতে চাইলে আমাদের একদম আপত্তি নেই। জেসমিন এবং জাফর দুজনেই সন্তুষ্ট ভঙ্গিতে মাথা দুলালেন। তবে হঠাৎ করে সমস্ত ঘর খিলখিল এক হাসির ধ্বনিতে ছেয়ে গেল। সবাই ভীষণ বিস্ময় নিয়ে দেখল আর্মরেস্টে বসে থাকা মিসিরকে। মৃদু শব্দ তুলে হাসছে সে। উজ্জ্বল বাদামি ত্বকের মাঝে ফুটে উঠেছে ছোট্ট এক টোলের চিহ্ন। হাসছো কেন এভাবে মিসির ভাইয়া? আয়দান খানিকটা বিস্ময় এবং অনেকখানি বিরক্তি মাখা কণ্ঠে শুধালো। মিসির মাথা দুলিয়ে ব্যক্ত করল, হাসছি মানুষের মনের স্ফূর্তি দেখে। আমরা মানুষেরা কতই না ডোন্ট কেয়ার মাইন্ডে চলি, তাই না? এত বিশাল কাহিনী করে একটা মেয়েকে যাচ্ছে তাইভাবে অপমান করার পরেও কি সুন্দর আনন্দ অনুষ্ঠানের দিকে সহজভাবে ধাবিত হচ্ছে, যেন কিচ্ছুই হয়নি। উপস্থিত সকলের মুখে কালো ছায়া পড়ল যেন। জাফর গম্ভীর আওয়াজে বলে উঠলেন, এতই যখন অনিচ্ছা, তখন এখানে বসে আছো কেন? কেউ তোমাকে জোর করছে না মিসির, দরজা খোলা আছে, তুমি আসতে পারো। মিসিরের হাসি থামলো, অথচ চোখে মুখে থেকে তাচ্ছিল্যের ভাবটুকু গেল না। জায়দান এখানে না থাকলে আমি সাবিনের পিছু নিতে 2 সেকেন্ড চিন্তা করতাম না আঙ্কেল, ট্রাস্ট মি। ওই মেয়ে কি তোকেও বশ করে ফেললো নাকি? ভয়ানক ক্রোধ চেপে দাঁতের দাঁত পিষে উচ্চারণ করলেন জেসমিন। মিসির নিবিড় দৃষ্টিতে তাকালো তার দিকে। কেউ আমাকে বশ করেনি আন্টি। সাবিনের বদলে অন্য কোনো মেয়ে হলেও আমি একই কথা বলতাম। আফটার অল, আই এম নট লাইক ইউর পাপেট সন।
জায়দান শোনার পরেও কোনো প্রতিক্রিয়া করল না। সে তখন থেকে একই ভঙ্গিতে বসে আছে, যেন এখান থেকে বহু দূরে ভিন্ন কোনো জগতে বসবাস তার। আয়দান ভ্রু কুঁচকে বলল, ভাইয়াকে এতই খারাপ লাগলে তার জন্য তোমাকে এখানে থাকতে বলেছে কে? খারাপ হোক কি ভালো, বন্ধু তো আমার। আর জায়দান প্লিজ তুই মুখ খুলিস না, তোর মুখে জ্ঞানের বলে বড্ড বেমানান। মিসিরের তীব্র দৃষ্টির বিপরীতে চুপ করে যেতে বাধ্য হলো আয়দান। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করলেন আরওয়ার পিতা। আচ্ছা, আমরা নিজেদের মধ্যে বাকবিতণ্ডা না করি। একটা অঘটন ঘটে গিয়েছে আমাদের সকলের অনিচ্ছায়। সেসব ভুলে আসুন, আমরা আমাদের আনুষ্ঠানিকটুকু সমাপ্ত করি। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। মিষ্টি, চা, নাস্তা, ফল, হরেক রকমের পিঠা পরিবেশন করা হলো অতিথিদের জন্য। জাফর আর জেসমিন কার্যক্রম শুরু করলেন নিজেদের। ছোট্ট একটা মখমলি বাক্স খুললেন জেসমিন, দেখালেন ভেতরের উজ্জ্বল হীরের আংটি। পছন্দ হয়েছে মা? আরও খানিকটা উদাসীন ভঙ্গিতে বসেছিল। মাথা হেলিয়ে বস্তুটি দেখে সে বিশেষ আগ্রহ বোধ না করলেও মাথা দুলিয়ে সম্মতি জানালো। খুব সুন্দর আন্টি। এখন থেকে আম্মু বলে ডাকার অভ্যাস করো। গুরুজনেরা মৃদু হাসলো, তবে তরুণদের কেউই হাসিতে যোগদান করতে পারল না। জেসমিন বেশ আয়েসি ভঙ্গিতে চায়ের কাপে কতক চুমুক দিয়ে এরপর ঘুরলেন বড় সন্তানের দিকে, বাড়িয়ে দিলেন আংটির বক্সটা। নাও জায়দান, পরিচয় দাও তোমার স্ত্রীকে। দীর্ঘ স্থিরতা কাটিয়ে অবশেষে বাদামি নয়নজোড়া উত্তোলিত হলো। চেয়ে দেখলো মায়ের ধরে রাখা বক্সে জলজল করে দুটি ছড়াতে থাকা হীরের আংটির দিকে। লম্বাটে হাত বাড়িয়ে শিরা উপশিরা পূর্ণ দীর্ঘকায় সরু আঙ্গুলে সে তুলে নিল আংটিখানি। গুরুজনদের মুখে ফুটলো হাসি। আরোয়াকে এ রুশ্মি ঠেলে দিলেন হাত এগিয়ে দেওয়ার জন্য। রমণীখানি দ্বিধাগ্রস্ত হলেও আজ্ঞা পালন করলো। তবে অদ্ভুত সত্য, তার দৃষ্টি জায়দানের উপর থেকে সরে পড়ল পাশে থাকা মিসিরের দিকে। ছেলেটার মুখ জুড়ে ফুটে থাকা অব্যক্ত মনোভাব বোঝা দেয়। শুধুমাত্র কালো গভীর চোখ জোড়া প্রজ্বলিত হচ্ছে থেকে থেকে নক্ষত্রের মতন। এক লহমাচরণে মিলিত হলো দৃষ্টি তার। আরোয়ার সঙ্গে বুকের ভেতর বুঝে একটা ভারী চাপ অনুভব করলো উভয়ই। অজান্তেই আরোয়ার কানে বেজে উঠল বহুকাল আগের কথাগুলো। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি আরোয়া, আমাকে একটা ছোট্ট সুযোগ দেওয়া যায়? কথা দিচ্ছি আমি একদম তোমার মনের মতো হয়ে উঠব। আমি খুবই দুঃখিত মিসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সেই সময়কার তাগড়া তরুণ মিসিরের সঙ্গে আজকের প্রাপ্তবয়স্ক পুরুষের আকাশ পাতালের তফাৎ রয়েছে। আগের মতন পাগলাটে হয়ে সে নিজের অনুভূতি জাহির করে না, খুব সন্তর্পণে তা লুকিয়ে রাখতে জানে। তাই হয়তো তার সবচেয়ে কাছের বন্ধু হওয়া সত্ত্বেও জায়দানকে কোনোদিনও আঁচ পেতে দেয়নি নিজের অন্তরের ভঙ্গুরতার। মিসির বেশিক্ষণ তাকালো না, দৃষ্টি সরিয়ে নিল নিজের। আরও নয়ন ঘুরে ফিরে স্থির হলো জলজলে আংটির মাঝে। আর মাত্র কয়েক সেকেন্ড এবং সেই হয়ে উঠবে আরেফিন পরিবারের সদস্য। কি ব্যাপার, কতক্ষণ ধরে হাত এগিয়ে আছে মেয়েটা? দেরি করছো কেন? জাফর শীতল গলায় খানিক দ্বিধা নিয়ে শুধালেন বড় ছেলেকে। আর বাবা বলে উঠলেন, আরে বিআই সাহেব, সমস্যা নেই, গুরুত্বর মুহূর্ত তো, ছেলেটাকে সময় দিন। বাবা, কোনো তাড়াহুড়া নেই, তুমি আস্তে ধীরে করো। নিশ্চুপ জায়দান, স্থির দৃষ্টি আংটির পানে আবদ্ধ। কেটে গেল আরো কতক দীর্ঘ মুহূর্ত। এবার অস্থির হয়ে উঠল সকলে। জেসমিন শিরদাঁড়া টান টান করে বসে সন্তানকে কিছু বলার উদ্যোগ নিলেন, তবে পারলেন না। ধ্বনিত হলো গভীরতম এক কণ্ঠস্বর, গভীর সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা কোনো অশুভ আওয়াজ। ভাবতাম যতদিন আমি চুপ থাকবো। যেন কনকনে কোনো হাওয়া বয়ে গিয়েছে সমস্ত বাড়ি জুড়ে, এমন অনুভূতি টের পেল সকলে। শিরশির করে উঠল খানিক অজানা অনুভবে। জায়দান আরোয়াকে আংটি পরানোর বদলে নিজের সোফায় হেলান দিয়ে বসলো। ঘুরিয়ে ফিরিয়ে হাতের মাঝে এমন ভঙ্গিতে ছোট্ট বস্তুটি দেখতে লাগলো যেন সেটা তার কোনো টেস্ট এলিমেন্ট। ভাবতাম যতদিন আমি চুপ থাকবো ততদিন সব ঠিক থাকবে। ভাবতাম সব বুঝে নীরব নির্বিকার থাকাকে বলা হয় ভদ্রতা। মনে করতাম এর বিনিময়ে বুঝে আমি গ্রহণযোগ্যতা পাবো, ভালোবাসা পাবো। চোখ তুলে বারবার জেসমিনের নয়ন মাঝে তাকালো জায়দান। কিন্তু কিছু মানুষ আমার ভদ্রতাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছে। জায়দান, তুমি বিড়বিড় করে এসব কি বলছো? চোখ তুলে বরাবর জেসমিনের নয়ন মাঝে তাকালো জায়দান। ভ্রু কুচকে এলো জননীর, জবাব এলো না। স্থির মূর্তির মতন চেয়ে রইল জায়দান। আরোয়া পিছিয়ে বসলো খানিক, চোখ জুড়ে চাপা আতঙ্ক এবং দ্বিধা। অপরদিকে তার বাবা মায়ের শঙ্কিত দৃষ্টি বিনিময় হলো। জামাই বাবা। এহসান সাহেব কিছু বলতে গিয়েও পারলেন না। হাত তুলে জায়দান তাকে থামিয়ে দিল। আমি আপনার জামাই নই,
আর না কোনোদিন হব। কি বলছো এসব তুমি? কেন? কারণ আমি স্বার্থপর হওয়া শিখে গিয়েছে। হাতের মাঝে আংটিটা মুষ্টি পাকিয়ে ফেললো জায়দান। অতঃপর সোফা থেকে উঠে দাঁড়িয়ে সেটা নিজের প্যান্টের পকেটে পুরে ফেললো। তাকে দেখাচ্ছে অতিরিক্ত শান্ত, যেন বরফের গুহায় শীত ঘুমে থাকা হিংস্র সাদা ভাল্লুক, যাকে জাগ্রত করে তোলার ধ্বংসের কারণ হতে পারে। বড় ছেলের হঠাৎ এমন মত পরিবর্তন সহ্য করতে পারলেন না জেসমিন। দাঁতে দাঁত পিষে বলে উঠলেন, তোমার মাথা ঠিক আছে? জায়দান চশমা খানিকটা ঠিকঠাক করে চুলে আঙ্গুল চালিয়ে এলোমেলো করে নিল, জবাব দিল, আমার মাথা একদমই ঠিক আছে। 156 আইকিউ পাওয়ার, ঠিক না থাকার কোনো কারণ নেই। বিহবল হয়ে চেয়ে থাকলো সকলে। জায়দান এর আগে কখনো নিজের সম্পর্কে এমনভাবে মুখ খোলেনি, না তো কোনোদিনও জাহির করেছে নিজ বুদ্ধিমত্তা, অথচ আজ এতটা স্বাভাবিকভাবে সে উচ্চারণ করলো যেন 156 আইকিউ হওয়াটা মাঠঘাটে সাধারণ ব্যাপার। জায়দানকে খানিকটা ভাবুক দেখালো। পকেটের ভেতরে থাকা তার হাত মুষ্টিবদ্ধ হলো এতটা শক্তভাবে যে নখর এবং আংটির ধাতু গেথে বিন্দু বিন্দু রক্ত জমল তালুতে, অথচ কেউ দেখতে পেল না সেই ক্ষরণ। অস্ফুট আওয়াজে জায়দান যেন নিজের মনকেই বলল, অবশ্য এই আইকিউ থেকেই বা লাভ কি, যে অপর মানুষটাকে রক্ষা করার বুদ্ধি বের করতে পারলো না। জায়দান, বেয়াদবি করছো তুমি। তোমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে? জেসমিনকে ক্রমশ উত্তেজিত হয়ে পড়তে দেখে জাফর মুখ খুললেন, চোখ রাঙিয়ে বড় সন্তানকে শাসাতে চাইলেন। জায়দান নির্বিকার দেখল পিতাকে। শিক্ষা দিয়েছো বা কবে আব্বু? হ্যাভ এডুকেটেড মাইসেলফ। আর তোমাদের শিক্ষার আসল নমুনা ওই যে ওদিকে দাঁড়িয়ে আছে। একপাশে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে সবকিছুই দেখতে থাকা আয়দানের দিকে ইশারা করলো জায়দান। তৎক্ষণাৎ ক্রোধে ফেটে পড়লেন জেসমিন। তার শরীর কাঁপতে লাগলো, গর্জে উঠলেন তিনি, ডানা গজিয়েছে তোর, তাই না? মুখ ফুটে বুলি বের করার চেষ্টা করছিস? অবাধ্যতার পরিণাম জানিস না? সূক্ষ্ম এক অনুভূতি ছুঁয়ে গেল জায়দানের ঠোঁট জুড়ে। জননীকে দেখলো সে একদম শান্ত নয়নেই। বাধ্যতার পরিণাম যদি এমন হয় তবে অবাধ্যতাই সই। এক পা অগ্রসর হলো জায়দান। বাদামি দৃষ্টির গভীর নিশানা স্থাপিত হলো জেসমিনের নয়ন বরাবর। তুমি সন্তান জন্ম দাওনি আব্বু, জন্ম দিয়েছে একটা গোলাম। রীতিমতো হৃদস্পন্দন থমকে এলো বুঝি সকলে। জেসমিন বাকরুদ্ধ হয়ে গেলেন। সন্তানের এমন সরাসরি কথা তিনি আশা করেননি কশ্চিনকালেও। জাফর রীতিমতো কাঁপতে কাঁপতে ক্রোধে চেপে বললেন, বেয়াদবির সীমা পরিসীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি জায়দান। পিতার দিকে তাকালো। ঠোঁটজোড়া সামান্য বাঁকা হলো জায়দানের। এ ছেলেকে এইমাত্র হাসলো নাকি চোখের ভ্রম জাফর বুঝতে পারলেন না। এর আগে জায়দান বলল, বোধহয় টাকার পিছনে ছুটতে ছুটতে বেয়াদবির সংজ্ঞাটা ভুলে গেছে আব্বু। ব্যাপার না, বুঝিয়ে দিচ্ছি আমি। স্টুডেন্টদের শেখানোর অভিজ্ঞতা ব্যাপক আমার। সকলকে হতবাক করে রেখে জায়দান একদম ধীরে সুস্থে নিজের পরনের স্যুট খুলে নিল। টাই টেনে ঢিলে করে স্যুট জ্যাকেট কাঁধে জড়ালো। দুহাতে শার্টের হাতা গুটিয়ে তুলল। কোনোই অবধি দৃশ্যমান হলো নীলচে শিরা উপশিরা। চশমাখানি ঠিকঠাক করলো সে। প্রতিটা কার্যক্রম এতটা ধীর, এতটা অভিজাত যে সম্মত হয়ে গেল প্রত্যেককে। তাই ভাবতেও পারল না সেকেন্ডের মাথায় কি হতে চলেছে। একেবারে হঠাৎ করে ঘটল ঘটনাটি। চোখের পলকে দীর্ঘকায় পা তুলে জায়দান জোরালো এক লাথি হাঁকালো সামনের টেবিল বরাবর। কাচের টেবিলে ছিটকে পড়ল, ঝরঝর করে ভেঙে গেল কাচ। সকল নাস্তা, খাবার, মিষ্টি, চায়ের কাপ টুকরো টুকরো হয়ে গড়াগড়ি খেলো মেঝেতে। খানখান হয়ে গেল সবকিছু বেপরোয়াভাবে। ধ্বংসযজ্ঞের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো দেয়াল জুড়ে বিপজ্জনক সুরের ন্যায়। আতকে উঠল সকলে, লাফিয়ে উঠে পড়ল নিজেদের জায়গা থেকে। বরফের মাঝে আগুনের প্রভাব কবে ভর করল। এটাকে বলে বেয়াদবি। বাঁকা হাসি মাখা ঠোঁটে বলল জায়দান। সত্যিই হাসছে সে, এবার কোনো সন্দেহ নেই। চিন্তা ভাবনার সুযোগটুকু হলো না কারোর। জায়দান একদম ধীরে সুস্থে নির্লিপ্ত শান্ত ভঙ্গিতে রুমের কোনায় সজ্জিত সিরামিকের ফুলদানিগুলোর উপর ঘুষি বসালো। একটা একটা করে সবগুলো ছিটকে পড়ল মেঝেতে। ঝরঝর করে ভেঙে পড়তে লাগলো পাত্র। জোরালো আঘাতের কারণে জায়দানের হাতের ত্বক ফেটে গলগল করে রক্ত ঝরতে আরম্ভ করলো মুহূর্তে। তবুও ক্ষান্ত দিল না সে। মেঘের গর্জনের ন্যায় গুরুগম্ভীর শীতল কণ্ঠে উচ্চারণ করলো, এটাকে বলে বেয়াদবি। বাগদানের জন্য আনা উপহার সামগ্রী সাজিয়ে রাখা ছিল সামনেই। সেসব তুলে মেঝেতে একদম শান্ত চেহারায় এক এক করে আছাড় দিতে দিতে আবারও বিড়বিড় করলো সে, আর এটাকে বলে অভদ্রতা। তোমার ছেলে পাগল হয়ে গিয়েছে। হাহাকার করে উঠল জেসমিন। বুক চেপে ধরেছেন তিনি। এই ছেলের এমন রুদ্ধ মূর্তির কাম্য নয় কারো। রীতিমতো অবিশ্বাস্য। যে মানুষটা কোনোদিনও প্রতিবাদ করা তো দূরে থাক, সামান্য মাথা উঁচু করে পর্যন্ত কড়া ভাষায় কথা বলেনি, সে কিনা এমন উন্মাদের ন্যায় কাজ করছে। বিশ্বাস করতে ভয়ানক কষ্ট হচ্ছে সকলের। আরও আর পিতা মাতা দুজনে একত্রে প্রায় বলে উঠলেন, কি করছো তুমি বাবা? কি হয়েছে তোমার?
তুমি তো কখনো এমন ছিলে না জায়দান। হতে যাওয়া শ্বশুর শাশুড়ির দিকে ভাবলেশীন তাকালো জায়দান। হাত বেয়ে টপ টপ করে রক্তবিন্দু গড়াচ্ছে তার ভাঙাচোরা ছড়িয়ে থাকা মেঝেতে, অথচ পরোয়া নেই। বেপরোয়া আওয়াজে এসে বলল, If playing by the book doesn't work anymore, let me burn this book and play by my rules. হতবাক চেয়ে রইল সকলে জায়দানের দিকে, যার নিগুড়ো বাদামি নয়ন মাঝে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধের লেশ নেই। কেউ এগিয়ে গিয়ে তাকে ধরবে, তাকে থামাবে, তাই উচিত, কিন্তু এতটা বিস্ময়, এতটা শঙ্কা নিয়ে যেন এগোনো যায় না। বরফ শীতল আবেশ তাদের ঘিরে ফেলেছে, নড়তে দিচ্ছে না এক চুল। জায়দান কারো প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে নিজের পিতা জাফর আরিফিনের দিকে এগুলো শিকারী জন্তুর ভঙ্গিতে। জাফর বুঝতে পারলেন না কি হলো। অসাধারণ ক্ষিপ্রতায় তার বুক পকেট থেকে লাইটার এবং সিগারেটের প্যাকেট বের করে নিল জায়দান। সূক্ষ্ম এক অশুভ হাসির রেশ মেখে তাকালো সকলের উদ্দেশ্যে। ক্লিক। Starting now. লাইটার জ্বালানোর মৃদু নরম আওয়াজ। ঠোঁটে ডেভিড অফ সিগার ছোয়ালো জায়দান। কুচকুচে খয়েরি সিগারের প্রান্ত জলজল করে উঠল, ছড়ালো তামাটে ধোয়া। দীর্ঘ এক টান ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল চারিপাশ। লাইটারটা ছুঁড়ে নিজের পিতাকে ফেরত দিয়ে উল্টো ঘুরল জায়দান। সুউচ্চ দীর্ঘদেহী অবয়বকে দেখালো অদ্ভুতুরে চমৎকার। ঠোঁটে সিগার, রক্তাক্ত হাত এবং সাইকোপ্যাথেটিক ভঙ্গিমা। চেয়ে রইল সকলে, কারো নয়নে তাচ্ছিল্যের ভাব নেই, আছে নিগুড়ো বিস্ময়। এক অদ্ভুতুরে এক সমীহ, নিজের চাইতে অধিক ক্ষমতাশালীর প্রতি অনুভব করা সমীহ। সিগার রক্তে লেপটানো দুই আঙ্গুলে ঠেকে নিঃশব্দে মৃদু হাসল জায়দান। 32 বছর ভদ্র হয়ে দেখলাম 1 মিনিটে অভদ্রতা আসল সম্মান। আমি একজন পতিতার জন্ম দেয়া সন্তান, এটাই আমার ডিভোর্সের প্রধান কারণ। আমার ড্যাড তাকদির হুসাইন তার গল্পটা কোনোদিনও আমার সামনে উপস্থাপন করেনি। জন্ম থেকে আমি জন্মদাত্রীহীন বড় হয়েছি। মা বলতে যে পরিবারে কেউ থাকেন তাও ছিল আমার ধারণার অতীত। আমি শুধু আমার ড্যাডকে চিনতাম, তিনিই ছিলেন আমার একমাত্র পরিবার, আমার গোটা জগৎ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাকে নিয়ে হাজারো প্রশ্ন উত্থাপিত হয়েছিল আমার মনে। কয়েকবার ড্যাডকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু কখনোই সদুত্তর পাইনি। উল্টো মায়ের সম্পর্কে জিজ্ঞেস করলে ড্যাড কেমন যেন উদাস হয়ে যেতেন। সেই উদাসীন মনোভাব থাকতো বেশ কয়েকদিন, কখনো বা মাস অব্দি। আমার পরিবারের একমাত্র মানুষটাকে আমি কষ্টে দেখতে পারতাম না বিধায় আর কখনো জিজ্ঞেস করিনি কি দরকার। না জেনে না বুঝে আমি কি খারাপ ছিলাম? মায়ের সম্পর্কে আমি জেনেছিলাম বেশ নাটকীয় ভাবেই। আমার মতো অহংকারী, প্রতিবাদী ও চির স্বাধীন মেয়েকে কে এত সহজেই অ্যারেঞ্জ ম্যারেজে বাধ্য করা গিয়েছিল? শুধুমাত্র ড্যাডের ইচ্ছায় নেচে নেচে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা আমার মতো মেয়ের সঙ্গে বেমানান। বিয়ের 3 দিন আগে বাড়ি থেকে পালানোর সকল পরিকল্পনা অবধি করে ফেলেছিলাম আমি, অথচ ড্যাড আমায় বেঁধে ফেললেন এক অমোঘ প্রতিজ্ঞার বিনিময়ে। সাবিন, তুমি যদি এই বিয়েতে সম্মতি দাও তবে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। ড্যাড ওয়াদা করেছিলেন। এত বৃহৎ এক সুযোগকে পায়ে ঠেলা আমার মতো উচ্ছৃঙ্খলের পক্ষেও অসম্ভব ছিল। তাকদির হোসেন এক কথার মানুষ এবং দৃঢ় ওয়াদাশীল হিসেবে ব্যবসায়ী মহলে পরিচিত ছিলেন। এমনকি ব্যক্তিগত জীবনেও তিনি সেই গুণের চর্চা করতেন বহুলভাবে। তিনি নিজের কথা রেখেছিলেন। যেখানে সকলেই মনে করতো আমার মা বেশ ছোট থাকতেই পরলোকের যাত্রী হয়েছিলেন, সেখানে বিয়ের 1 মাস পর ড্যাড আমায় নিয়ে গেলেন মায়ের দুয়ারে, পতিতালয়ের কুঠিরে। জীবনে প্রথম এতটা বিস্ময় আমাকে ভেতর থেকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছিল। জগতের সামনে যেখানে আমি এক অভিজাত বংশের সন্তান, সেখানে বাস্তবে আমার মা একজন দেহ বিক্রি করা নারী। মানতে পারছিলাম না আমি। ঘৃণায় গা গুলিয়ে উঠেছিল রীতিমতো। আমি প্রথমবার ভেতরে ঢুকতেও চাইনি, মুখ ঘুরিয়ে চলে আসছিলাম। কিন্তু একটা ডাক আমায় আজীবনের জন্য বেঁধে ফেলেছিল। আমার আম্মা, আমার জননী সাবিনা, যার নামটা অব্দি আমার আত্মপরিচয় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার এমন মধুর ডাক উপেক্ষা করা একজন সন্তানের পক্ষে কখনোই সম্ভব ছিল না। ঘৃণা, উপেক্ষা, অন্তর্দ্বন্দ্ব, লজ্জা সবকিছু গায়েব হয়েছিল সাবিনার অশ্রু জলের সামনে। সেদিন আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে অঝোর ধারায় কেঁদেছিলেন তিনি, যেন প্রাপ্তবয়স্ক কন্যাকে নয় বরং সদ্য জন্ম দেয়া নবজাত কন্যাকে নিজের মাঝে আগলে নিয়েছেন প্রথমবারের মতো। আমাকে বুকে শক্তভাবে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন, আমি কোনোদিনও তোমার জীবনে যাব না আম্মা। তোমার সংসার তোমার আম্মুর বড় আদরের। তোমার সংসার আমি ভাঙতে দিব না। শুধু তুমি মাঝে মাঝে আমার কাছে আইসো। আসবা তো? একজন মাতৃহীন বড় হওয়া সন্তানের পক্ষে এমন আবদার উপেক্ষা করা সম্ভবপর ছিল না। বুকে তখন আমার কোনো সংসার, কোনো জীবনের ভয় ছিল না। শুধু প্রয়োজন ছিল আমার নতুন করে খুঁজে পাওয়া আম্মুর।
সাবিনার ব্যাপারটা বছর বছরের মতো বেশ ভালোভাবে লুকায়িত রাখতে সফল হয়েছিলাম আমি এবং আমার ড্যাড। জীবন তেমনি চলছিল যেমন চলার ছিল, তবে যতদিন পেরোতে লাগলো আমার না চাওয়া সংসারটার জন্য ভয় বাড়তে লাগলো। শেষের দিকে ঘুমহীন রাত্রিতে আরাম কেদারায় দুলতে দুলতে বিছানায় ঘুমিয়ে থাকা স্বামী জানের ঘুমন্ত মুখপানে চেয়ে ভাবতাম, যদি কোনোদিন সত্যিটা উন্মোচিত হয় তবে কি এভাবে আর কোনোদিনও তার সঙ্গে রাত কাটানোর সুযোগ থাকবে? অথচ আমার ভয়টাই শেষমেশ সত্যি হয়েছিল। সাবিনার সম্পর্কে সর্বপ্রথম আজ করতে পারে আমার শাশুড়ি জেসমিন। তিনি কিভাবে জেনেছিলেন সেটা আজ অব্দি আমার কাছে রহস্য। কিন্তু তার জানাটুকুই শুধু দরকার ছিল জোড়াতালি দিয়ে আটকে রাখা সংসারটাকে খান খান করে ফেলতে। অতঃপর এলো সেই ভয়াল অভিশপ্ত রাত্রি। আম্মু, আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, জায়দান কি আসলেই আপনার সন্তান? বাইরে চলা বজ্র ঝড়ের সঙ্গে আমার কণ্ঠ যেন সঙ্গত করেছে আজ। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। হল ঘরে বসে চা পানরত জেসমিন মুখ কুঁচকে এমন ভঙ্গিতে আমায় দেখলেন যেন ওই দৃষ্টি দিয়েই আমায় ধ্বংস করে ফেলতে চান সে। অথচ আমি দমলাম না। আজ দমে যাওয়া সম্ভব না। কোমরে দুহাত রেখে তীব্র দৃষ্টিতে চেয়ে কঠোর গলায় শোধালাম, আমার স্বামীর গায়ে হাত তুলেছেন কোন সাহসে আপনি? ঘন্টা দুয়েক আগের কথা। বাইরে ঝড় চলেও ভার্সিটি সেমিস্টার ফাইনাল পরীক্ষার ডিউটি থাকায় জায়দান তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছে। আজ সে শান্তই ছিল, আমায় তেমন কিছুই বলেনি। কিন্তু সে তৈরি হওয়ার সময় তার কাঁধ বরাবর সরু লালচে যে দাগ দেখেছি, তাতে স্পষ্ট তাকে সেখানে বাজেভাবে খামচি দেওয়া হয়েছে, নয়তো শক্ত লাঠির মতো কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। জায়দান আমাকে কিছুই জানায়নি, নিঃশব্দে বেরিয়ে গিয়েছে প্রতিদিনকার মতো। অথচ বিগত কয়েকদিন ধরে আমাদের ব্যক্তিগত সম্পর্কটাও টালমাটাল হয়ে উঠেছে। জেসমিন আমার এমন প্রশ্নে ভয়ানক রেগে গেলেন। চায়ের কাপ একপাশে ছুঁড়ে ফেললেন। ঝরঝর করে ভেঙে গেল কাপটা। শব্দ পেয়ে রান্নাঘর থেকে ছুটে এলো রোজিনা। অথচ মালকিনদের রুদ্রমূর্তি লক্ষ্য করে মাঝখানে এগোনোর সাহস করতে পারলো না বেচারি। জেসমিনকে হঠাৎ ভীষণ পরিমাণে অস্বাভাবিকভাবে রেগে যেতে দেখে খানিকটা অবাক হলাম আমি। তবে আজ পিছপা হলাম না। কি করব? যে হাত জায়দানের গায়ে উঠেছে সেই হাত ঘুরিয়ে দেব আমি? দৃশ্যমান ভাবে জোর আওয়াজ তুলে আঁতকে উঠল রোজিনা। রাগে কাঁপতে লাগলেন জেসমিন। হ্যাঁ, জানি, একটা ভয়ঙ্কর মায়ের সামনে যে মা হওয়ার যোগ্যই না। আমার এখনো মনে হয় জায়দান আসলে আপনার সন্তানই না। সত্যি করে বলুন দেখি, আব্বুর কি বাইরে কোনো অ্যাফেয়ার ছিল নাকি আপনি ওনার দ্বিতীয় ঘরের স্ত্রী? খামোশ। রীতিমতো পশুর মতো হুংকার দিয়ে উঠলেন জেসমিন। আজ আমাদের মধ্যকার সকল ক্রোধ ঘৃণার সীমা অতিক্রম করে ফেলেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দীর্ঘদিনের বিতৃষ্ণা জমা হতে হতে ফেটে পড়েছে। তুই আমার ইজ্জতের প্রশ্ন তুলিস মেয়ে? জেসমিন তুইতকারিতে নেমে গিয়েছেন। চিৎকার করে করে বলতে লাগলেন, আমি ভয়ঙ্কর মা, হ্যাঁ। আর তোর মা কি আসমানের ফেরেশতা? টাকার বিনিময়ে ইজ্জত বিকিয়ে বেড়ানো বেশ্যা, একটা বেশ্যার ঝি। চোখের সামনে বুঝি লাল বর্ণ দেখতে পেলাম আমি। সমস্ত শরীরে অসহনীয় এক জ্বালা হলো। মস্তিষ্ক সতর্ক সংকেত দিচ্ছে এখনই থেমে যাওয়া উচিত। জেসমিনের রাগ করাটা অস্বাভাবিক নয়। তার বিশ্বাস অনুযায়ী আমার ড্যাড তাদের পরিবারকে ধোঁকা দিয়ে আমার মতো মেয়েকে গছিয়ে দিয়েছে। তিনি ভুল নন, কিন্তু এমন বাজেভাবে জঘন্য ভাষা ব্যবহার করার অর্থটা কি? কোনো সন্তান কি নিজের মায়ের অপমান সহ্য করতে পারে, সে যেমনই হোক না কেন? মুখ সামলে কথা বলুন আম্মু। আপনি তো জানেন আমি কি কি করতে পারি। বিশ্বাস করুন, আপনাকে ছেঁচে ফেলতে আমার 2 সেকেন্ডও লাগবে না। পাল্টা হুংকার ছুড়লাম আমি। বেশ্যার ঝির আবার দেমাগ? খেকিয়ে উঠলেন জেসমিন। আমার বরাবর এসে দাঁড়ালেন অসহনীয় ভঙ্গিতে। দৃষ্টিতে আগুন ঝরছে তার। তুই আমাকে হাত দিবি? দে দেখি কত বড় কলিজা তোর নাচনেওয়ালি। আমার বংশ নবাবের বংশ। তোর মায়ের মতন হাজারটা মাগি পালতো আমার দাদা পরদাদারা। আর তুই সেখানে কে যে আমার মর্যাদার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিস? আমার ছেলেকে আমি যেভাবে ইচ্ছা শাসন করব, প্রয়োজনে গলা টিপে মেরে ফেলবো। তুই জবাবদিহি চাওয়ার কে? তোর পেট থেকে জন্ম নিয়েছে জায়দান, বেজন্মা কোথাকার। বাকরুদ্ধ হয়ে গিয়েছি আমি। সহস্র জঘন্য শব্দ মুখ থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছে, অথচ মস্তিষ্ক এতটাই তপ্ত, হৃদয় এতটাই ব্যথিত যে জেসমিনের চেহারার দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছি না। বাইরে যেমন বেড়েছে বৃষ্টি এবং বজ্রপাতের জোর, তেমনি করে বাড়লো জেসমিনের কণ্ঠের তেজ।
প্রতিধ্বনিত হলো তা বাড়ির প্রত্যেক দেয়াল জুড়ে। বুলেটের মতো ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ করে ফেললো তা সবকিছু। আমার স্বামীকে নিয়ে কথা বলার তুই কে বেজন্মা? তোর বাপকে নিয়ে আমি বলি? তোর বাপ একটা জানোয়ারের পয়দা, মাগিবাজ। বেশ্যাদের ওনার অনেক ভালো লাগে, এক একজনের সাথে এক এক রাত কাটায় উনি। খচ্চর তো হবেই তোর বাপ, উঠে এসেছে তো মধ্যবিত্ত শ্রেণী থেকে। তোরা জানিস আসল আভিজাত্য কি? দাদা পরদাদা তো অফিসারদের জুতা পরিষ্কার করতো, পাচার তো সবার দুটো টাকা বেশি ইনকামের জন্য। তোর বাপ আঙুল ফুলে কলা গাছ হলেই কি সব অতীত মুছে যাবে ভেবেছিস? একেবারে বাজিয়ে দিয়েছে না ওই ব্যবসাটাকে, পরিচয় দিয়েছে তাকে সমাজে, তোকে তুলে আনতে সম্পত্তি বাঁচাতে। না হলে তোর বাপ তো তোরে চেটেও দেখতো না। ওই কুঠির মধ্যে বেশেগিরির ব্যবসায় নেমে যেতি, সেই স্বভাব তো এখনো আছে তোর। ডিস্কো ক্লাবে যে পরপুরুষের সাথে ঢলাঢলি, আর কত কি যে করিস কে বলতে পারে? কয়লা ধুলে ময়লা যায় না, তুই সেটার আস্ত একটা জ্বলন্ত প্রমাণ। তুই একটা চরম লেভেলের মানসিক রোগী, চিৎকার করে উঠলাম আমি। সম্ভব? আর সম্ভব না, কারণ আমি মুখ বুজে সয়ে যাওয়ার মতো ভদ্র মেয়ে নই। আমি চরম অভদ্র। আপনি বলে সম্মান দেবো, এরপরেও শুধু শাশুড়ি বলে? কোনোদিনও না। আঙুল তুলে গর্জে উঠলাম, তুই একটা ডাইনি জেসমিন। তুই না পারিস কাউকে দয়া করতে, না পারিস কাউকে মায়া দেখাতে। তোর জন্যই এই সংসারের এই অবস্থা। শুনে রাখ, একদিন তুই এমন ভোগা ভুগবি যে তোর দাদা পরদাদারাও এসে তোকে বাঁচাতে পারবে না। এটা আমার অভিশাপ তোর থু মার্কা মর্যাদার উপর। তোর গোষ্ঠীর ইজ্জতে আমার লাথি। কানে শুধু চাপা আওয়াজ শুনলাম, রোজিনার আর্তচিৎকার, অন্দরমহল থেকে ছুটে বেরিয়ে আসা শ্বশুর জাফরের কঠোর ডাক। অথচ বাস্তবতায় না তো জেসমিন আছে, না আমি। পরক্ষণেই অতর্কিত ঘটলো সব। জেসমিন নিজের হাত তুলে আমার চুলের মুঠি চেপে ধরে ঠেলে ফেললেন আমার টেবিলের উপর। সমস্ত শরীরের বুঝি বিদ্যুৎ খেলে গেল আমার। একের পর এক চপেটাঘাতে জর্জরিত হতে লাগলো আমার মুখ, এতটাই জোর যে মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ পেলাম। তোকে আমি আজকে মেরেই ফেলবো বেজন্মা মাগি। যে সামান্য বোধটুকু আমার বেঁধে রেখেছিল সেটাও ছিন্ন হয়ে গেল। তড়িৎ গতিতে উঠলাম। সকলে জেসমিনকে ধরতে এসেছে। জাফর টেনে সরিয়ে নিচ্ছে স্ত্রীকে, রোজিনা আমাকে ধরেছে। ছটকা দিয়ে ছাড়িয়ে নিলাম। জাফর মাঝখানে বাদ সাধার আগেই আমার হাত এগুলো তীব্র উত্তেজনায় আসছে পড়লো জেসমিনের গাল বরাবর। আমার জীবনের সব থেকে শক্তিশালী থাপ্পড় ছিল সেটা। গুরুজন, শাশুড়ি, সংসার ভাঙা, স্বামীর অনুভূতি, বৈবাহিক সম্পর্ক, ইজ্জত, সামাজিক ভ্রুকুটি, কোনো কিছুর পরোয়া সেদিন হয়নি আমার। কেউ যদি আজও আমায় জিজ্ঞেস করে সেদিন আমার শাশুড়ি জেসমিনকে চড় দিয়ে আমি অনুতপ্ত কিনা, আমি এক বাক্যে উত্তর দিব, আমি অনুতপ্ত নই। নিস্তব্ধপুরী এহসান পরিবারের বাড়ির হবু জামাই হঠাৎ করে এমন রূপবদল দেখাতে পারে কেউ কল্পনাও করেনি। জায়দানের অবশ্য সকলের বিস্ময়ে খুব বেশি হেলদোল নেই। ধীরে সুস্থে সিগার ফুঁকতে ফুঁকতে সে এগোচ্ছে দরজার বাইরের দিকে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো জেসমিনের হিমশীতল কণ্ঠস্বর। তোর কি মনে হয় আজকের পর আর কোনোদিন তুই আরেফিন বাড়িতে পা রাখতে পারবি? ক্ষণিক মুহূর্তের জন্য থামলো জায়দান, তবে পেছনে ফিরে দেখলো না। ঠোঁটে ঝুলতে থাকা সিগার আঙ্গুলে নিয়ে একরাশ তামাটে ধোঁয়া ছাড়লো বাতাসে। অতঃপর খড়খড়ে ভঙ্গুর গলায় ঘোষণা করলো, আমি জায়দান আরিফিন আমার পৌরুষের উপর প্রতিজ্ঞা করে বলছি, আমার গোটা পরিবার সাবিন হোসেনের কাছ থেকে ক্ষমা না চাওয়া অবধি আমি আরিফিন বাড়ির চৌকাঠ মারাবো না। জায়দানের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো বাড়ির দেয়ালে দেয়ালে। হতবাক হওয়ার সকল সীমাও ছাড়িয়ে গিয়েছে আজ। ক্রোধে ফুঁসে উঠলেন জাফর। তোমার প্রাক্তন স্ত্রীর কাছে ক্ষমা চাইব? এবার জায়দান সামান্য মাথা কাত করে পেছনে তাকালো। তার নির্লিপ্ত দৃষ্টি জুড়ে দেখা মিলল এক অগ্নি স্ফুলিঙ্গের। সাবিনকে চেনাতে আমার নামের পরিচয়ের কোনো প্রয়োজন নেই। সাবিন হোসেন ইজ আ ব্র্যান্ড হারসেলফ। স্তব্ধ গোটা ঘর, যেন চেয়ে দেখা ছাড়া কারোরই কিছু করার নেই। জেসমিনের সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। দূর হবি তুই? ভালোই তো, তোর জন্য আমাদের কিছু আটকে থাকবে ভেবেছিস? আমার জন্য কারো কিছু আটকে থাকবে না, না আমার, না তোমাদের, না সাবিনের। আমি অ্যাটলিস্ট তোমার ছোট ছেলে মতন বাপের হোটেলে বসে খাই না, যে নিজের দায়িত্ব নিজে বইতে পারবো না। বাকিটা সময় বলে দেবে। সামান্য একটু থামলো জায়দান, অন্তিমবার গুরুগম্ভীর গলায় বলল, যতদিন না তোমরা ওই মেয়েটার কাছে ক্ষমা চাইছ,
ততদিন ভুলে যাও তোমাদের বড় সন্তানকে। এমনিতেও গিয়েছ, যতটুকু খানিক রক্তের বন্ধন আছে তা ভুলে গেলে আমার কিচ্ছু যায় আসবে না। প্রফেসর আর দাঁড়ালো না, সকলকে বাকরুদ্ধ করে রেখে লম্বা পা ফেলে হনহন করে এগুলো বাইরে। সবাই যখন নিস্তব্ধ নিশ্চল তখন বেশ পরোয়াহীন ভঙ্গিতেই হেঁটে বন্ধুর পথ অনুসরণ করলো মিসির। দরজা দিয়ে বের হওয়ার আগে এসে থেমে পিছনে ফিরে তাকালো। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। আপনারাও এতদিন বুঝতে পারেননি দাঁত কাছে ছিল বিথায়। এখন দেখা যাক দন্তহীন হয়ে কত দূর দৌড়ায় এই অভিজাত্যের গাড়ি। আর তাকালো না মিসির, বেরিয়ে গেল বাইরে। সেদিন রাতের বেলা মিসিরের অ্যাপার্টমেন্টে জুড়ে প্রগাঢ় নিস্তব্ধতা। কিচেন টেবিলে মুখোমুখি বসে আছে দুই বন্ধু। জায়দানের চেহারা নির্বিকার, অত্যাধিক শান্ত। অপরদিকে মিসির ব্যস্ত তার হাতের ক্ষত নিরীক্ষণে। বহু কষ্টে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছিল সে। অনেকটা ঝরে গিয়েছে। জায়দানের চেহারাও সেই কারণে ফ্যাকাশে দেখাচ্ছে খানিক। উদ্বিগ্ন হয়ে সে বলেই ফেলল, তুই শিওর ডাক্তার দেখানোর প্রয়োজন নেই? কি বাজেভাবেই না রক্ত ঝরেছে। আমি এক্ষুনি ডক্টর মিনাকে। জায়দান নিজের ব্যান্ডেজ বাঁধা হাতটা মিসিরের কাছ থেকে সরিয়ে নিয়ে নিঃশব্দে শুধু মাথা নাড়ালো, আর কিছুই করলো না, বলল না। মিসির হতাশার নিঃশ্বাস ফেলে চেয়ারে বসে রইল। বেশ দীর্ঘ নীরবতা। অতঃপর মিসির নরম সুরে বলল, দোস্ত, আই এম প্রাউড অফ ইউ। জায়দান এবারেও কোনো প্রতিক্রিয়া করল না। মিসির সামান্য হেলে বসে ব্যক্ত করল, আজ তুই একদম সুপুরুষের মতন একটা কাজ করেছিস। যদি আরও আগে করতে পারতি তাহলে আমার সংসারটা ভেঙে যেত না। একদম শান্ত গলায় বলল জায়দান। মিসির চুপ করে চেয়ে রইল বন্ধুর পানে। চোখ থেকে চশমা খুলে বাদামি নয়নজোড়া মেলে জায়দানের খানিক অপ্রাসঙ্গিকভাবে হুকুম চালালো, ওটা আনো। কোনটা? দ্বিধা নিয়ে প্রশ্ন করলো মিসির। জায়দান নির্লিপ্ত উত্তর করল, তোর ফ্রিজ আছে, আমি জানি, নিয়ে আয়। দৃশ্যমানভাবে চমকালো মিসির। আমতা আমতা করতে শুরু করলো, না দোস্ত, দেখ তুই পারবি না। তুই আগে কখনো খাসনি। ওটা আন মিসির। প্রত্যেক শব্দে আলাদা আলাদা জোর দিয়ে উচ্চারণ করলো জায়দান। মিসির তবুও ঠায় বসে রইল নিজের চেয়ারে বেশ খানিকক্ষণ। বন্ধুর তরফ থেকে পেছানোর কোনো আশা না দেখে শেষমেশ নিঃশব্দে নিজেকে খানিক গালমন্দ করতে করতে সে উঠে গেল। ফ্রিজ থেকে গাঢ় সোনালি তরল ভর্তি ট্যাকিলার বোতল, বরফ, লেবু, সোডার ক্যান এবং শর্ট গ্লাস নিয়ে ফিরে এলো মিসির। টেবিলে এক এক করে সাজিয়ে রাখলো সবকিছু। আর চোখে দেখলো বন্ধুকে, যে আজ নিজের সব ভদ্রতা বিসর্জন দিতে চলেছে। চেয়ারে বসে দুটো শর্ট গ্লাস তৈরি করলো মিসির। জায়দানের গ্লাসে বেশি দিল সোডা, লেবু এবং অল্প একটুখানি টাকিলা। অতঃপর এগিয়ে দিয়ে বলল, আমি এখনো বলছি, প্লিজ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে। মিসির শেষ করতে পারল না। এর আগে জায়দান সম্পূর্ণ গ্লাস নিজের গলায় ঢেলে দিল। প্রথমবার ভয়ানকভাবে কেসে উঠল সে। চোখ মুখ বিকৃত ও হয়ে গেল তীব্র ঝাঁজে। মিসির কেঁপে উঠল। জায়দান, আই এম ফাইন। হাত তুলে মিসিরকে থামিয়ে দিয়ে আরো খানিক কাশলো জায়দান। মনে হচ্ছে তার পাকস্থলী অবধি বোধহয় জ্বলে যাচ্ছে। তীব্র অস্বস্তি, মাথাটা কেমন যেন ঘুরে উঠল। মিসির নিজের শটটুকু আর নিতে পারল না। হাত বাড়িয়ে সে জায়দানের কাছ থেকে বোতল ছিনিয়ে নিতে চাইলেও প্রফেসর জোরালো টানে সেটা নিজের কাছে নিয়ে নিল। কড়া চোখে তাকালো মিসিরের দিকে। খবরদার। 2 শট 3 শট বিরতিহীন। সোডা কিংবা পানি মেশানোরও প্রয়োজন বোধ করছে না জায়দান। মিসির উঠে গিয়ে তাকে আটকাতে চাইলো, কিন্তু কেন যেন পারছে না। বন্ধুর ঢুলতে শুরু করা দীর্ঘ অবয়ব তার চোখের সামনে বড্ড অসহায় লাগছে। অবশেষে খানিক বিরতি দিল জায়দান। চেয়ারে বসে থাকা শরীরটা দুলছে, মাথাটা ভন ভন করছে। চশমা খুলে ফেলেছে সে। পরনের টি শার্টের কলার টানছে ভীষণ গরমে। মুখটা কেমন লালচে হয়ে উঠছে ক্রমশ। মিসির দুর্বল গলায় অনুরোধ করলো, দোস্ত প্লিজ। আমি অনেক অন্যায় করেছি। ওকে আমি ভীষণ কষ্ট দিয়েছি। হেঁচকি দিয়ে জড়ানো গলায় প্রলাপ বকতে আরম্ভ করলো জায়দান। মিসির বুঝতে বাকি রইল না। বন্ধু তার সম্পূর্ণ ভারসাম্যহীন হয়ে পড়েছে। জায়দান টেবিলে মাথা ঠেকিয়ে অস্ফুট স্বরে বলে হেল অভিযোগ দায়েরের ভঙ্গিতে, ও আমার কাছে এসেছিল, আমারও কি ফিরে দিতে হয়েছে আবারও? আমি ওকে বোঝাতে পারি না, আমি নিজেকে বুঝতে পারি না কি চাই আমি। সেদিন যদি ওর 2 হাত ধরে জোর করে আমার কাছে রেখে দিতাম, যদি ডিভোর্স পেপারে সাইন না করতাম, যদি আরো আগে আমি বাড়ি ছাড়তে পারতাম, সব আমার দোষ। ভয়ানক একটা কাণ্ড ঘটালো জায়দান। অতর্কিতে ট্যাকিলার বোতলটা চেপে ধরে সমস্ত বোতলটা চেপে ধরলো মুখে। গ্লাসে ঢালার নাম নেই, ঢকঢক করে গিলে খাচ্ছে সে যেন পানি।
আতকে উঠল মিসির, লাফিয়ে চেয়ার ছেড়ে ছুটে গেল, ধরল জায়দানকে। ছাড় বলছি, আর না জায়দান। মিসির টেনে হিচড়ে বোতলটা সরাতে পারলেও জায়দান ততক্ষণে অর্ধেক খালি করে ফেলেছে। তরল বয়ে নামলো তার ঠোঁটের কোণ বেয়ে, ভিজিয়ে ফেললো গলা, ঘামের ফোঁটা চিকচিক করে উঠল সমস্ত শরীরে। ঢলে একপাশে হেলে পড়ে যেতে গেল জায়দান, মিসির ধরে ফেললো, ভ্রু কুচকে তীব্র কণ্ঠে বলল। একটা আহামক হোট। জায়দানের ক্রমশ ভারী ওঠা ভারসাম্যহীন শরীরটা মিসির টেনে তুলল, লম্বাটে হাত জড়ালো নিজের কাঁধে, নিয়ে চলল বন্ধুকে বেডরুমের দিকে। জায়দান এলোমেলো পদক্ষেপে এগুলো পড়ে যেতেও মিসির তাকে বাঁচিয়ে নিল। হেঁচকি তুলেছে সে, বারবার প্রলাপ বকে চলেছে জড়িয়ে যাওয়া কণ্ঠে। ও আমাকে ঘৃণা করে, আমি একটা মেরুদণ্ডহীন। হ্যাঁ, আমার সঙ্গে এমনই হওয়া উচিত। আমি ওর যোগ্য নই, আমি কারো ভালোবাসার যোগ্য নই। ও আমার জন্য অনেক করেছে। ওর মতন করে কেউ কোনোদিন আমাকে যত্ন করেনি, ওর মতন কেউ আমাকে আমার পছন্দ অপছন্দ জিজ্ঞেস করেনি। প্রলাপ শুনতে শুনতে বেডরুমে পৌঁছালো মিসির, শুধালো। তবে ওকে ছাড়লি কেন? নিজেকে কষ্ট দিলি কেন? জায়দান উদাসী হয়ে গেল, ঠোঁট ফুলিয়ে রইল খানিকক্ষণ, অতঃপর শিশুদের মতন করে বলল। ও চেয়েছিল, ভেবেছিলাম দূরে থাকবে, ভালো থাকবে, আমার থেকে যত দূরে তত ভালো, কিন্তু এর বড় পারিনি, ওকে ছাড়তে পারিনি। সম্পূর্ণ মাই ওয়াইফ। বিছানায় আছড়ে পড়ল জায়দান। মিসির সিধিয়ে গেল একদম কম্বলের সাথে, চোখ জোড়া নিমিষে বন্ধ হয়ে গেল, ভারী নিঃশ্বাস প্রশ্বাসে বুক ওঠানামা করছে। মিসির হাঁপাতে লাগলো, কম্বল টেনে ঢেকে দিতে চাইল বন্ধুকে, তবে হঠাৎ কি মনে হতেই যেন থমকে গেল। জায়দানের বলা শেষ কথাটা ছাড়তে পারিনি সম্পূর্ণ মানে কি? সাবিন আর জায়দানের তো ডিভোর্স হয়েছিল, সেই পেপারও সে দেখেছে। ঝুঁকে এসে জায়দানের গালে আলতো চাপড় দিয়ে সে বলল। এই দোস্ত, ঘুমোতে দে। জায়দান ভ্রুকুটি করে উল্টো ফিরে শুতে চাইলেও মিসির দিল না। আচ্ছা আমি তোকে ঘুমাতে দেব, তার আগে বল সম্পূর্ণ ছেড়ে দিসনি মানে কি? মাই ওয়াইফ, আই নিড হার। হ্যাঁ বুঝেছি, কিন্তু ও তো এখন আর তোর ওয়াইফ নয়। হঠাৎ করে তির্যক এক হাসি ছুঁয়ে গেল জায়দানের ঠোঁটে, সদা নির্লিপ্ত বন্ধুর ঠোঁটে এমন অভিব্যক্তি মিসিরকে হতবাক করে দিল। জায়দান উত্তর না করে চোখ বুজে ঘুমের ভান ধরল। এবার সত্যি মেজাজ বিগড়ে গেল মিসিরের। টি শার্ট চেপে ধরে ঝাঁকিয়ে সে জায়দানকে কিছু বলতে যাচ্ছিল, তবে পারল না। হঠাৎ করে শিরদাঁড়া বেয়ে হিমশীতল এক অনুভূতি বয়ে যেতে অনুভব করল সে। প্রসারিত দৃষ্টি মেলে জায়দানের বাদামি নয়ন জুড়ে চেয়ে সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল। জায়দান, তোদের তালাক হয়েছে? বায়েন তালাক? কিছুক্ষণ ভাবনার ভং ধরে জায়দান যেন বহুদিনের আগের কোনো স্মৃতি মনে করার চেষ্টা করছে, তারপরই একেবারে বেখাপ্পাভাবে রহস্যময় হাসলো, রীতিমতো শব্দ করে শিশুদের মতো খিলখিলে কণ্ঠে বলে উঠল। বলবো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।